আমি তোমার এই অভাগা সংসার করব না। এরকমটা না ইরা, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুই জাহান্নামে যা, তাও আমি তোর মতো অভাগার সংসার করব না। আমি আজকে আমার বাবার কাছে চলে যাব আর তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। বৌমা, তুমি এমনটা করো না। আমার ছেলে যে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। তুমি যদি এই ঘর ছেড়ে চলে যাও, আমার ছেলে কিভাবে থাকবে একা একা? শুধু ভালোবাসলেই হয় না মা, বইয়ের কখন কি লাগবে সেসব কিছুও খেয়াল রাখতে হয়। তাছাড়া আপনার ছেলে মরল না বাঁচলো তা জেনে আমার কোনো কাজ নেই। আমি আপনাদের এই অভাগার সংসার আমি করব না। তুমি আমাকে ছেড়ে যেও না ইরা। তোমার কোনো কান্নাই আজ আমাকে ধরে রাখতে পারবে না এখানে। তোমার মতো বদল আর বেকার ছেলেকে কেন যে আমি ভালোবেসে বিয়ে করতে গেলাম, তার ফল আমাকে এখন ভোগ করতে হচ্ছে। বাবা মা ভাই ভাবি আমাকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু আমি ওনাদের কোনো কথাই শুনি নাই। যদি শুনতাম আজকে আমার এরকম অবস্থা হতো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। সরো আমার রাস্তা থেকে। তোমাকে যদি যেতেই হয় আমার লাশের উপর দিয়ে যেতে হবে। লাশের উপর দিয়ে কেন? দরকার হলে তোকে মেরে আমি এখান থেকে যাব। সেজন্য ভালো হবে আমার পথ থেকে সরে দাঁড়া। না, আমি তোমাকে যেতে দিব না। তুই যদি আমাকে যেতে নাই দিস তাহলে আমি এই ঘরে নিজেকে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে নিব। কথাটা মনে রাখিস। এমন করো না ইরা। তুমি মারা গেলে আমি কাকে নিয়ে বাঁচবো, কি করে? তোকে বাঁচতে কে বলেছে? তুই মারা গেলেই তো পারিস। তুই বেঁচে থাকার চেয়ে মারা যাওয়া অনেক ভালো। এক প্রকার অনেক ঝগড়ার পরে ইরা আসার সময় আকাশ বাধা দিলে আকাশকে একটা ধাক্কা দেয়। এতে আকাশ মাটিতে পড়ে আঘাত পায়, যে আঘাতের জন্য আকাশের মা ওকে নিয়ে হসপিটালে যেতে হয়। এই আঘাতের সম্পর্কে আপনাদের পরে বলবো। এখানে এতটুকু পড়ে তো বুঝতে পেরেছেন ইরার সাথে আকাশের প্রেম করেই বিয়ে হয়েছে ওদের। তবে ওদের বিয়ের জন্য দুজনকেই অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর হঠাৎ করে কি এমন হলো যার কারণে ইরা আকাশকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলে, আকাশের বাড়ি থেকে চলে গেল? যদি এর পেছনে সবটা কাহিনী আপনাদের জানতে হয় তাহলে আপনাদের গল্পের প্রথম থেকে সবটা জানতে হবে। কেননা প্রথম থেকে কাহিনী না পড়লে তেমন কিছুই আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করি। পূর্বে গ্রামে বাঁকা বাঁকা মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে ইরা ওর বান্ধবীদের সাথে কলেজে যাচ্ছে। যাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে, সাথে ঠোঁট দিয়ে শীষ বাজাতে থাকে। সেজন্য রাস্তার কোনো কিছু পড়ে আছে যে সে বিষয়ে ইরার কোনো খেয়ালই নেই। সাইকেল চালানোর সময় কারোর সাথে সাইকেলের ধাক্কা লেগে ইরা নিচে পড়ে যায়। ও মা গো, পড়ে গেলাম গো, পড়ে গেলাম। আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। উফ, কে আছো? আমাকে বাঁচাও। তখন ইরার বাকি বান্ধবীগুলো সাইকেল থেকে নেমে ইরাকে তো নিচ থেকে তোলে। এইদিকে সাইকেল দিয়ে যাকে ধাক্কা দিল তার দিকে কেউ খেয়ালও করছে না। ইরার বান্ধবীগুলো ইরাকে ওপরে ওঠায়। ইরা, তুই ঠিক আছিস তো? দেখছিস না পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেল মনে হচ্ছে। ওই ছেলে, চোখে কি দেখিস না? আশ্চর্য, আমাকে কেন রাগ দেখাচ্ছেন? তোর জন্য আমার বান্ধবী নিচে পড়ে গেল আর তুই কি না বলছিস তোকে কেন রাগ দেখাচ্ছি? আমি তো রাস্তার একটা সাইড দিয়ে যাচ্ছিলাম, আপনারা তো উল্টো সাইডে এসে আমার ক্ষতি করলেন। তোর আবার কি ক্ষতি হলো? এই যে দেখুন, হাতের এই জায়গা কেটে রক্ত পড়ছে। ববির বাচ্চা, তুই ওর সাথে কথা বলবি না আমাকে নিয়ে হসপিটালে যাবি? এই যে আপনার তো দেখছি কিছুই হয়নি, সুস্থ মনে হচ্ছে। যেখানে আমাকে আপনারা নিয়ে যাওয়ার কথা সেখানে আপনার কি দরকার যাওয়ার? তুই কিন্তু এবার বেশি কথা বলতেছিস। আপনি তো বাড়ি বেয়াদব একটা মেয়ে, কার সাথে কিভাবে কথা বলতে হয় তাদের কি ঠিকমতো জানেন না? এখন কি তোর থেকে আমাকে ব্যবহার শিখতে হবে? তাছাড়া তুই কে? তোকে তো আমি আগে কখনো দেখিনি। আমি গ্রামে থাকলে তো দেখবেন। তা তুই কোন দেশের রাজা যে গ্রামে থাকিস না? আমি যে দেশের রাজা সে দেশে আপনি সামান্য রাজার দাসী হওয়ারও যোগ্য না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। কথাটা বলেই ইরা আকাশকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়াতে আকাশ তো আরও রেগে যায়। একে তো ওকে আহত করে রক্ত বের করেছে, তার উপর থাপ্পড়ও মেরেছে। সেজন্য ইরাকে আবারও থাপ্পড় মারতে যাবে, তখনই সাকিল এসে বাধা দেয়। বন্ধু, কি করছিস তুই? দেখছিস না, এই বেয়াদব মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। চুপ কর বন্ধু, তুই তো চিনিস না উনি কে। যদি চিনতি
তাহলে এই কথা বলতে না। এই শোন, তোর বন্ধুকে ভালো করে আমার পরিচয়টা দিয়ে দিবি, সাথে এটাও বলে দিবি এই ইরা চৌধুরীর সাথে যেন কোনো পাঙ্গা নিতে না আসে। যদিও আসে, এর ফল কেমন হবে তাও ওকে বলে দিবি। বলার কি দরকার, ও তো সবই শুনেছে। শুধু শুনলেই হবে না, আমার সাথে পাঙ্গা দিলে ওর কি কি ক্ষতি হতে পারে সবটা বুঝিয়ে বলবি। সবেমাত্র পরিচয় না হতেই ওর এই অবস্থা হলো। যখন পুরো পরিচয় পাবে তখন হয়তো হসপিটাল থেকে বের হওয়ার চান্সও পাবে না। শাকিল, ওর মতো ডাইনির সাথে কথা না বলে আমাকে হসপিটালে নিয়ে চল। ডাইনি বলাতে ইরা তো আরও বেশি রেগে যায়। রেগে আকাশকে আবারও মারতে আসে। তোর সাহস তো কম না, তুই আমাকে ডাইনি বললি? আজকে তো আমি তোকে মেরেই ফেলবো। ইরা কোনো কিছু করতে যাবে, ববি ইরাকে ওখান থেকে নিয়ে আসে। ততক্ষণে সাকিলও আকাশকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর হাতের এই অবস্থা দেখে, কি করে হলো এরকমটা? একটা ডাইনি আমাকে তার সাইকেল দিয়ে ধাক্কা মেরেছে, সেজন্য হাতটা এরকম হয়ে গেল। বুঝতে পেরেছি। আমি এই জায়গাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলাম। এটা মোটামুটি 6 থেকে 7 দিনে অনেকটা শুকিয়ে যাবে। তুমি এই ওষুধগুলো নিয়ে তাহলে ঘরে যাও। ধন্যবাদ ডক্টর আপনাকে। চল তোকে ঘরে পৌঁছে দেয়। ঠিক আছে, চল তাহলে। এরা তো ঘরে যেতে থাকে। অন্যদিকে ইরা আর ববি আসে কলেজে। ক্লাসে ঢুকতে যাবে এমন সময় স্যার ওদের ঢুকতে নিষেধ করে। তোমরা দুজন ভেতরে আসতে পারবে না। কিন্তু স্যার, আমাদের কি এমন অপরাধের জন্য আমাদের ভিতরে আসতে দিবেন না? তোমাদের অপরাধ হলো তোমরা লেট করে ক্লাসে এসেছো। তাছাড়া তোমরা কি জানো না, আমার ক্লাসে লেট করে আসাটা আমি পছন্দ করি না। তারপরেও লেট করে কেন এলে? ওই একটা অসভ্য বজ্জার ছেলের জন্য আমার আজকে আসতে লেট হয়ে গেছে। তা ছেলেটা কি করেছে? স্যার, আমি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছিলাম, ছেলেটা হঠাৎ করে সামনে চলে আসলো। এতে একটু ব্যথা পায়, তবে আমি নিজেও ব্যথা পেয়েছি অনেক। এতে ছেলেটা আমাকে অনেক বকাবকি করলো। ওই ছেলের সাথে ঝগড়া করতে করতে লেট হয়ে গেল। কি সব উল্টাপাল্টা বলছিস? তুই চুপ করে থাক, এখন দেখবি স্যার আমাদের কোনো কিছুই বলবে না। সত্যি বলছিস? তুই শুধু দেখে যা আগে আগে কি হয়। দুজনে কি নিয়ে ফুসুর ফুসুর করছো? আমি ওকে বলেছিলাম কোনো টেনশন যেন না হয়, স্যার অনেক ভালো মানুষ, আমাদের ঠিকই ক্লাস করতে দিবে। এই কথাটা না বলেছিলাম তোকে? হ্যাঁ স্যার, এই কথাটাই বলেছে। কথা কম বলে ভিতরে এসে ক্লাস করো। কথাটা শুনে ইরা তো মহা খুশি। এসেই বেঞ্চে বসে যায়, ক্লাস করতে থাকে। অন্যদিকে আকাশের কি অবস্থা তা আমরা একটু দেখে আসি। আচ্ছা শাকিল, এই মেয়েটা কে রে? ওই মেয়ে হচ্ছে আমাদের গ্রামের চেয়ারম্যানের মেয়ে। কি বলছিস? চেয়ারম্যানের এত সুন্দর মেয়ে আছে? আমি তো জানতামই না। যদি আগে থেকে জেনে থাকতি তাহলে কি করতি শুনি? ওই মেয়েকে পটানোর চেষ্টা করতাম। তোর কি মাথাটা গেছে? মাথা কেন যাবে? ওই মেয়ের সম্পর্কে তো কিছু জানিস না কিছু, সেজন্য এই কথাটা বলতে পারলি। তাহলে একটু বল তো শুনি। ওই মেয়ের নামটা তো শুনলি, ওর বাবা যে চেয়ারম্যান সেটাও জানতে পারলি। ওনার 2টা ছেলে আছে, ওদের ভয়ে এলাকার কেউ ওনাদের বিরুদ্ধে কথা বলতে একটু সাহস পায় না। কি বলিস? এতটা সাংঘাতিক পরিবারের মেয়ে? তাহলে আর বলছি কি? আর তুই কি না আসতে না আসতে ওই মেয়ের সাথে টক্কর নিলি। এখন ওই মেয়ে যদি ওর ভাইদের তোর কথা বলে তাহলে তো তোকে মারবে, সাথে আমাকেও। তাছাড়া তোর বাবা নেই, তোর মায়ের দিকে তাকিয়ে তুই একটু সাবধানে থাকিস। আরে আমি তো আছি কয়েকটা দিন, এরপর তো আবারও ঢাকায় ফিরে যাব। আচ্ছা তুই ঘরে ফিরে যা এখন। একটু পরেই সাকিল আকাশকে ওদের ঘরে দিয়ে তারপর বেরিয়ে পড়ে। বাড়ির উঠোনে আসতেই আকাশের এমন অবস্থা দেখে আকাশের মা দৌড়ে এসে নানা রকমের প্রশ্ন করতে থাকে। আম্মু, এত প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো তো? আচ্ছা তাহলে আগে বল, তোর হাতে এটা কি করে এলো? আর বলো না আম্মু, রাস্তা দিয়ে সাইকেল চালানোর সময় আমি পড়ে যাই, সেজন্য এরকমটা হয়েছে। কি দরকার ছিল সাইকেল চালানোর? এমনিতেই তুই এসেছিস কয়েকটা দিন এখানে থাকার জন্য, এখন এই অবস্থা নিয়ে থাকবে কি করে? ও কিছু হবে না, তুমি চলো তো, আমাকে বাদ দাও, অনেক খিদে লেগেছে। তুই বস, আমি আজকে তোকে নিজের হাতে খাইয়ে দিব। ঠিক আছে চলো তাহলে।
একটু পরে আকাশের মা ওকে খাইয়ে দিতে থাকে। নিজের মায়ের হাতে খাবার কে না খেতে চায় বলুন। এইদিকে আকাশ খেতে থাকো, ততক্ষণে আপনাদের আকাশের সম্পর্কে একটু জানিয়ে দেয়। আকাশ বর্তমানে পড়াশোনা পাশাপাশি টিউশনি করতে থাকে। আকাশের বাবা নেই, 15 বছর আগে উনি মারা যায়। উনি মারা যাওয়ার পরেই আকাশের পরিবারে অভাব দেখা দেয়, কেননা ওনার যা জমানো টাকা ছিল সে টাকা দিয়েই এতটা দিন আকাশের পড়াশোনা চালাতে থাকে। আকাশের বাবার একটা দোকান ছিল, সেই দোকান অন্য কেউ এখন ভাড়া নিয়ে চালাতে থাকে। সেখান থেকে যা পায় তা দিয়েই ওদের সংসারটা কোনোভাবে চলে। এক কথায় আকাশের সংসার চলে ও টিউশনির কিছু টাকা আর দোকান ভাড়া থেকে। আকাশের খাওয়া হলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা কলেজের ক্লাস শেষ করে চলে আসে বাড়িতে ইরাকে দেখে ইরার বাবা মা ভাই ভাবিদের মুখে হাসি ফোটে, কেননা ইরা ওদের অনেক আদরের ছিল। তোর এতক্ষণে আসার সময় হলো? কি করব আম্মু, কলেজে এত এত ক্লাস, কোনটা রেখে কোনটা করব ভেবেই তো পাচ্ছি না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর ভাবিকে বলে দিচ্ছি তোর জন্য খাবার নিতে। ঠিক আছে, আমি রুমে গেলাম। ইরা রুমে আসে। কিছুক্ষণ পরে ইরার বড় ভাবি সাথী আসে ইরার রুমে। ভাবি, তুমি কেন আসতে গেলে? আমাকে বললে আমি না হয় নিচে আসতাম। মার খাওয়াবে নাকি আমাকে? মার কেন খাবে? তোমার বড় ভাই যদি জানে আমি তোমাকে নিচে নামিয়ে খেতে দিয়েছি, তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? ভাইয়ারা একটু বেশি ভাবে আমার জন্য। তুমি ওনাদের একমাত্র আদরের বোন, তোমাকে নিয়ে তো ভাববেই। তাছাড়া একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা ভাবি? তোমার ভাইয়াকে বলে আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। তুমি আবার কোথায় যাবে? বাবার বাড়িতে যাব। আমাকে না বললে ভাইয়া অথবা বাবাকে বলো। তোমার ভাই আর বাবাকে তো কোনো কিছু বললেই তো ওনারা রাগ করে। তাছাড়া সবাই তোমার কাছে বেড়ালের মতো থাকে, তোমার কথা সবাই শোনে। সেই জন্যই তোমার বাবা আর ভাইকে বলে দেখো আমার যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমার কি লাভ হবে শুনি? আচ্ছা, কি লাগবে তোমার সেটা বলো। আমার মেকআপ লাগবে নাকি শাড়ি লাগবে? ওইসব কেন, কিছুই আমার ভালো লাগে না। তাহলে কি লাগবে তোমার? আমাকেও তোমার সাথে নিয়ে যাবে? তোমার সামনে পরীক্ষা। পরীক্ষা হয়েছে তো কি হয়েছে? তোমাকে তো যেতে দেবে না, সাথে আমার যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যেও না। আচ্ছা ঠিক আছে, নিব আমার সাথে। এই তো আমার লক্ষ্মী ভাবি। এই বলে ইরা ওর ভাবিকে জড়িয়ে ধরে। তখনই সাথীর হাজবেন্ড মানে ইরার বড় ভাই চলে আসে। কি ব্যাপার ভাবি, ননদের এত খাতির কবে থেকে হলো? ভাইয়া, তোমাকে তা জানতে হবে না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কত টাকা লাগবে তোর, শুধু বল একবার। উফ ভাইয়া, টাকা লাগবে না তো। তাহলে কি লাগবো? আমি আর ভাবি। তুই আর সাথী কি কোথাও ঘুরতে যাবি? না সাথী তোকে কিছু বলেছে? আমি কিছুই বলিনি। আরে ভাবি, আমাকে বলতে দাও। ভাইয়া, আমার তো সামনে পরীক্ষা, সেজন্য ভাবি তো ওই সময় ওনার বাবার বাড়িতে যেতে পারবে না। সেজন্য বলছিলাম তুমি ভাবিকে ওনার বাবার বাড়িতে দিয়ে আসো, কয়েকটা দিন থেকে তারপর না হয় চলে আসবে। ও তাই বল, আমি তো ভেবেছিলাম কি না কি বলবি তুই। আচ্ছা, আমি কালকেই ওকে দিয়ে আসবো। তা ইরা, তুমি না বললে তুমিও আমার সাথে যাবে? না ভাবি, আমি চলে এলে ছোট ভাবি আবার একা হয়ে যাবে। উফ, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। সেজন্য তুমি বরং ঘুরে এসো। ঠিক আছে, যাই তাহলে আমি রুমে, তুমি তাহলে ঘুমাও। এদিকে ইরা ও ঘুমায়। পরের দিন সকালে আবির সাথীকে নিয়ে বের হয়, সাথে ইরাও। আসলে ইরার কলেজের রাস্তার সামনে দিয়েই সাথীদের বাড়িতে যাওয়া হয়, সেজন্য ইরাও একসাথে বের হয়ে একেবারে কলেজের সামনে এসে নেমে পড়ে। আবির চলে যাওয়ার পরেই ইরা ভেতরে চলে আসে, এসে ওর বান্ধবীগুলোর সাথে আড্ডা দিতে থাকে। এদিকে বন্ধু চল কোথা থেকে ঘুরে আসি। এই সময় আবার কোথায় যাবি? চল একবার কলেজ থেকে ঘুরে আসি। কিন্তু আমি এসে কি করব? আরে ক্লাস করবে, তাছাড়া তুই একা একা এখানে বসে থেকে কি করবে? তার চেয়ে বরং আমার সাথে চল, ভালোই লাগবে তোর। ঠিক আছে চল তাহলে। রেডি হয়ে বের হতে যাবে, তখন আকাশে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে। মা এভাবে বসে না থেকে একটু ঘুরে আসি কোথা থেকে। ঠিক আছে, তবে সাবধানে থাকিস।
সেজন্য ঘর থেকে বের হয়ে আকাশ শাকিলের সাথে চলে যায় কলেজে। শাকিলের সাথে ক্লাসে এসে বসে পড়ে। কিছুক্ষণ পরে ইরাও ওই ক্লাসে আসে। ইরাকে দেখে, শাকিল, ওই মেয়েটা এখানে কেন? কোন মেয়ে? আরে যে মেয়েটা আমার এরকম অবস্থা করেছে সে মেয়ের কথা বলতেছি। ও তো আমার সাথেই পড়ে। ও আচ্ছা, তাই বল। এই জন্য তুই ওই মেয়েকে ভালো করে চিনিস তাহলে? সেরকম আর কি। একটু পরে স্যার এসে ক্লাস করাতে থাকে। তখন ইরা ক্লাসের মধ্যে জোরে জোরে শব্দ করে হাসতে থাকে। সেজন্য স্যার ওকে দাঁড় করায়। ইরা, তুমি হাসছো কেন? স্যার, আমি হাসছি ওই ছেলেটাকে নিয়ে। কোন ছেলে? শাকিলের পাশে যে ছেলেটা বসে আছে ওই ছেলেটাকে নিয়ে। কি করেছে ওই ছেলেটা? তাছাড়া ওই ছেলেকে দেখে তো নতুন মনে হচ্ছে, কিন্তু ওকে দেখে হাসার এত কারণ তো দেখছি না আমি। স্যার, ওই ছেলের হাতের এখানে শার্ট তো ছেঁড়া, সেজন্য আমার হাসি পাচ্ছে। কথাটা শুনে আকাশ এবার হাতের ওখানে তাকায়। তখন ছেঁড়া দেখতে পায়। আসলে আকাশ জানতো না এই জায়গায় যে ছেঁড়া ছিল। তখন, তোমার নাম কি? পারভেজ হোসেন আকাশ। তোমার পরিবারে কে কে আছে? তাছাড়া তোমাকে তো আগে কখনো দেখিনি এই ক্লাসে। এরপর আকাশ পরিবার সম্পর্কে সবটা বলতে থাকে। সবটা শুনে সাথে বাকি কাহিনী শোনে। তাহলে তো তুমি এদের তুলনায় এক ব্যাচ সিনিয়র। তা তোমার হাতের এই অবস্থা হলো কি করে? এই ক্লাসের একটা অহংকারী আর জেদি মেয়ে এই কাজটা করেছে। তুমি কি ইরার কথা বলছো? স্যার, আপনি তো দেখি না বলতেই সবটা বুঝে গেলেন। কি করব বলো, ওর বাবা চেয়ারম্যান, সেজন্য ও একটু বেশি অহংকারী। ভাগ্য ভালো আমি কলেজে স্যারের পাশাপাশি বোর্ডের সদস্য, নয়তো ওর বাবা এতদিনে আমাকে এই কলেজ থেকে বের করে দিত। স্যার, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তোমাকে আমি অনেক বুঝিয়েছি। তোমার বাবা চেয়ারম্যান বলে যাকে খুশি তার সাথেই তুমি পাঙ্গারাও, যাকে তাকে ধরে মারো। তোমার কারণে ক্লাসে অনেক ছেলেই ক্লাস করতে আসে না। সব দোষ কি আমার নাকি? ওরাই তো আমার সাথে উল্টাপাল্টা করতে আসে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর এই ছেলে ঢাকা থেকে মাত্র আসলো, আর তুমি ওর সাথে প্রথম দিনেই এরকম করে বসলে। এই ছেলে কানা, সেই জন্য রাস্তা দেখে চলতে পারেনি, তাই আমার সাইকেলের নিচে এসে পড়েছে। আচ্ছা স্যার, এসব থাক, আপনি বরং ক্লাস শুরু করেন। আমি ততক্ষণ একটু তাকিয়ে তাকিয়ে দেখি। ঠিক আছে, দেখো তাহলে। স্যার ক্লাস করাতে থাকে। এইদিকে ইরা তো রেগে একাকার। মনে হচ্ছে আকাশকে একা ফেলেই আবারও হামলা করবে। কিছুক্ষণ পরে স্যার তো চলে যায়। উনি যাওয়ার পরে, তোকে এত অপমান করলো সবার সামনে, এর প্রতিশোধ কিন্তু নিতে হবে। নিব মানে? একটু পরেই নিব। কিভাবে নিবি? সবেমাত্র একটা হাতে এরকম অবস্থা করেছি, আজকে বাকি হাতের অবস্থা খারাপ করে দিব। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে আকাশ শাকিল ঘরে ফেরার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। গ্রামের রাস্তা তো একটু আঁকা বাঁকা তো থাকবেই, তার উপর হালকা হালকা গর্ত তো আছেই। আচ্ছা, আমি তাহলে গেলাম, তুই বাকি পথ সাবধানে যেতে থাক। ঠিক আছে, বিকালে কিন্তু বের হব। আচ্ছা, আমি চলে আসবে সময় করে। শাকিল চলে যাওয়ার পরেই আকাশ একা একা আসতে থাকে। তখন ইরা আর ববি পেছনে আসে। যদিও ওরা যে এসেছে তা আকাশ খেয়াল করেনি, সেজন্য ওরা দুজনেই সাইকেল দিয়ে আকাশকে আবারও ধাক্কা দেয়। এতে রাস্তার ধারে পড়ে যায়, কিন্তু এবার তেমন ক্ষতি হয়নি, কেননা রাস্তার পাশে পুকুর ছিল বলে পানিতে এসে পড়ে। আকাশের এমন পড়ে যাওয়া দেখে ইরা তো অনেক হাসতে থাকে, হেসেই প্রায় কুল পায় না। আকাশ তো মুগ্ধ নয়নেই ইরার হাসি দেখতে থাকে। দেখলি তো আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা। আপনি নিজেও আমাকে চেনেন না। ও তাই নাকি? তা কি করবি তুই? আগে পুকুর থেকে উঠতে দিবেন, তারপর না হয় বলতেছি কি করা যায়। সাহস থাকলে কিছু করে দেখা। কথাটা শুনে আকাশ পুকুর থেকে উঠে ইরার সামনে আসে। পানি আকাশের শরীরের শার্ট প্যান্ট থেকে বের হতে থাকে, সেজন্য সেগুলো একটু হাত দিয়ে নাড়া দিতেই কয়েকটা ফোঁটা পানি এসে ইরার মুখে পড়ে। তোর সাহস তো কম না, তুই আমার মুখে পানি মেরেছিস। সাহসের তো কিছুই দেখলি না, এখন যা করব আমি তার জন্য তোকে তো প্রস্তাতে হবে। কিছু করবি মানে? কি করবি তুই? আরে তুমি না চেয়ারম্যানের মেয়ে, তাই তো ভয় পেলে কি চলবে? দেখ, কাছে আসবি না, কাছে আসলে কিন্তু আমি চিৎকার করব।
চিৎকার করলে তোমারই সমস্যা। আমার সমস্যা হবে কি করে? আমি তোমার সাথে যা যা করব সেগুলো অন্য কেউ দেখলে তো তোমারই ক্ষতি হবে। কথাটা শুনে ইরা তো ভয় পায়। ইরা কোনো কিছু বলতে যাবে তার আগেই ইরাকে জড়িয়ে ধরে। ইরা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারেনি। আকাশের শরীর ভেজা ছিল বলেই ইরার শরীরও ভেজে গেল। কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। এরপর যদি আমার সাথে আর লাগতে আসো তাহলে তোমার এমন হাল করব যে আমাকে বিয়ে করা ছাড়ার কোনো উপায় থাকবে না। মানে সিনেমায় গুন্ডারা যেমন সুন্দর সুন্দর মেয়েকে তুলে নিয়ে এসে ওইগুলো করে, আপনিও কি সেরকম কিছু করার চিন্তা করছেন? ছি ছি ছি, আমার রুচি তো খারাপ না যে ওনার মধ্যে একটা মেয়ের সাথে এগুলো করতে যাব। তার মানে কি আমি সুন্দরী না? আমার কাছে তো সুন্দরী লাগছে না, এবার অন্যদের কাছে কেমন লাগে সেটা আমি তো বলতে পারি না। দেখছিস ইরা তোকে কিভাবে অপমান করতেছে। ওনার মতো মেয়ের মান থাকলে তো তাকে অপমান করব। জেনা চেহারা হাসছে, সে চেহারা নিয়ে আমার সাথে ঝগড়া করতে। তোকে তো আমি দেখে নিব। এতক্ষণ ধরে তো সামনেই আছি, যা দেখার দেখে নাও। কেননা আমি কয়েকদিন পরে আবার শহরে ফিরে যাব, তখন কিন্তু দেখে নেওয়ার সুযোগ আর পাবে না। ববি, এই ছেলেটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, নয়তো আমি নয়তো কি করবেন শুনি? সাইকেল দিয়ে মেরে আবার পুকুরে ফেলে দেব। আমি তাহলে সাইকেল শুদ্ধ তোমাকে পুকুরে ফেলে দেব? ভাইয়া আপনি এখন যান এখান থেকে। আমার বান্ধবী যদি এর চেয়ে বেশি রেগে যায় তাহলে কিন্তু অনেক কিছুই করে ফেলবে, পরে কিন্তু আমি আর সামলাতে পারবো না। এর মতো মেয়ে আমার সাথে পারবে না, এত চিকন বডি নিয়ে আমার সাথে কিভাবে পারবে? ওই চিকনটা মোটা তুই কি দেখছিস? জড়িয়ে ধরার সময় মাপ নিয়ে নিয়েছি। কি বেহায় ছেলে রে বাবা, একটু লজ্জা সরম বলতে কিচ্ছু নেই। লজ্জা শরম তো তোমার নেই, যদি থাকতো তাহলে ঠিকই। তাহলে কি চুপ করে আছিস কেন? কিছু না, গেলাম আমি। তবে একটা কথা, পারফিউমের সুগন্ধিটা কিন্তু অনেক মিষ্টি, তার সাথে চোখের গ্রানও। ওহ। কথাগুলো বলে হাঁটা দেয়। এইদিকে ইরা দাঁড়িয়ে আছে, কোনো কিছুই বলছে না, কেননা এর মতো সাহসী ছেলে ইরা এই গ্রামে কখনো দেখেনি। ইরা তুই আজকেই ওই ছেলের ব্যাপারে তোর আব্বুকে সবটা বলবি। আব্বুকে কোনো কিছু বলা যাবে না, তাহলে ওই ছেলেকে জানেই মেরে ফেলবে। এতে তো ভালোই হবে। এমনটা করা ঠিক হবে না, সামান্য একটু কারণে কারো প্রাণ নেওয়া ঠিক হবে না। তাছাড়া ওর শত্রুতা তো আমার সাথে, সেজন্য ওকে আমি হ্যান্ডেল করব। পারবি তো? চেয়ারম্যানের মেয়ে আমি, পারতে যে আমাকে হবেই। ওর মতো ছেলেকে কিভাবে টাইট করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তবে যাই করিস সাবধানে করিস। আজকে যা করেছে এই ছেলেটা, সামনের দিকে তো আরো বেশি কিছু করার চেষ্টা করবে। তুই কোনো চিন্তা করিস না, ওকে আমি এমনভাবে দেখে নেব আমার নামটাই ভুলে যাবে। এখন চল আমরা বাসার দিকে যাই। চল তাহলে। ওরাও বাসায় চলে যায়। অন্যদিকে আকাশ ওর ঘরে এসে সবটা চেঞ্জ করে বসে থাকে আর ইরার সাথে আজকে যা যা হয়েছে তা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় আকাশের অনেক জ্বর ওঠে। আকাশের শাকিল সন্ধ্যায় কল দিয়ে তা জানতে পারে, সেজন্য আকাশকে দেখার জন্য বের হয়। পথেই ববির সাথে শাকিলের দেখা হয়। এই কোথায় যাচ্ছিস তুই? তোর সাথে তোর বন্ধুটা কোথায়? ওর জ্বর এসেছে, সেজন্য ওকে দেখতে যাচ্ছি। জ্বর হলো কি করে? জানি না কি করে হলো, ওর সাথে দেখা হওয়ার পরে বুঝতে পারবো। ঠিক আছে যা তাহলে। তুই কোথায় যাচ্ছিস? ইরা ঠান্ডা লেগেছে, সেজন্যই ওকে দেখতে যাচ্ছি। ঠিক আছে, তবে ইরা আমার বন্ধুর সাথে এরকম কেন করে বলতো? সে আমি কি জানি কেন এরকম করে। আচ্ছা চলি তাহলে। এরপর দুইজন দুদিকে যেতে থাকে। ববি চলে আসে ইরার কাছে, শাকিল চলে আসে আকাশের কাছে, এসে ওর সাথে কথা বলতে থাকে। তখন আকাশের মা আসে ওখানে। শাকিল কখন এলে? এই তো আন্টি, 5 মিনিট হলো। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আনছি। এইদিকে আকাশের মা তো নাস্তা আনতে চলে যায়, অন্যদিকে ইরা আর ববি গল্প করতে থাকে। পাশে ইরার দুই ভাবি ছিল। ইরা, তোমার এরকম অবস্থা হলো কি করে? ভাবি, আমি তোকে দেখছি জামা কিছুটা ভেজা অবস্থাতেই আসছে, মনে হচ্ছে ভেজা ছিল বলে এরকম অবস্থা হয়েছে। তাই ইরা, তুমি ভিজলে কি করে? আরে ওয়াশরুমের ভিতরে এসে পানি ছাড়তে ড্রেসিং রুমের সব পানি আমার জামায় লাগে, তার সাথে আমার আরও কিছু বান্ধবী তা দেখে, আমার শরীরে আরও পানি মারতে থাকে। ঠিক আছে, তোমরা দুইজন আলাপ করো, আমরা তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি।
ইরার দুই ভাবি তো চলে যায়। ওনারা যাওয়ার পরেই দেখলি তো ওই বজ্জার ছেলেটার জন্য আজকে আমার কি হাল হলো। তোর তো শুধু ঠান্ডাই লেগেছে, কিন্তু ওই ছেলের তো জ্বর ওঠা। তুই কি করে জানলি? আসার সময় শালিকের সাথে দেখা হয়েছে, ও আমাকে সবটা বলেছে। বেশ হয়েছে, আমার সাথে এরকম বেয়াদবি করার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তুই নিজেই তো কষ্টে আছিস। আমার তো শুধু ঠান্ডা, কিন্তু ওই ছেলের তো জ্বর এসেছে, 4 থেকে 5 দিনও ঠিক মতো উঠতে পারবে না। এর মধ্যে ইরা দু ভাই আর বাবা আসে রুমে। কি হয়েছে আমার মামনির? আব্বু সামান্য একটু ঠান্ডা লেগেছে, ও ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ তো ঠান্ডা লাগলো কি করে? হয়তো শরীর একটু ভেজে যাওয়ার জন্য হয়েছে। তা ইরা, ডাক্তার কি বলেছে? আম্মুর সাথে সারাক্ষণ থাকতে হয় বলে তোর কোনো খোঁজ নিতে পারি না? কিছু হয়নি আমার ভাইয়া, তোমরা শুধু শুধু টেনশন করছো। আম্মু, ওকে তাহলে এখন রেস্ট করতে দিই। আর ববি, তুমি কিন্তু আজ সারাটা রাত ইরার সাথে থেকো। কিন্তু ভাইয়া, আমি ঘরে না ফিরলে তো মা অনেক চিন্তা করবে আমাকে নিয়ে। আমি বলে দিব তোমার মাকে কল দিয়ে। ঠিক আছে ভাইয়া। এই কথা শুনে ইরা তো অনেক খুশি, কেননা ওরা দু বান্ধবী সারা রাত শুয়ে শুয়ে গল্প করতে পারবে। আচ্ছা ইরা, তুই সুস্থ না হওয়া পর্যন্ত তোকে কলেজ আর যেতে হবে না। কিন্তু কেন আব্বু, আমি তো ঠিক আছি। কোনো ঠিক নেই, যা বলেছি তাই শোন। আমরা তো তোর ভালোর জন্যই বলছি। ঠিক আছে, যাব না। কিন্তু আঙ্কেল, আমি তো যেতে পারি কলেজে। তুমি কলেজে এসে কি কি পড়া দিচ্ছে তা ইরাকে জানিয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। পরের দিন ববি তো কলেজে আসে, এসে ক্লাস করতে থাকে। অন্যদিকে ঈশান ওর বাবার কাছে আসে। বাবা, বাবা, ও বাবা। কি হয়েছে বল? ইরার জন্য একটা ছেলে খুঁজবো কি? কোনো দরকার নেই, ও মাত্র কলেজে পড়ে, আগে ভার্সিটিতে ভর্তি হোক, তারপর ওর বিয়ে নিয়ে ভাবা যাবে। তাছাড়া 2 বছর পরে ইলেকশনের পরেই না হয় ওর জন্য ছেলে দেখব। আমি কি ওনাদের মানা করে দিব? হ্যাঁ, মানা করে দাও। অন্যদিন পরেই ইরা তো ভালো হয়ে যায়, কিন্তু আকাশ এখনো মোটামুটি অসুস্থ হয়ে আছে। কলেজে ভেতরে সাকিলের সাথে দেখা হয় ওদের। কিরে, তোর বন্ধু কোথায়? আকাশ এখনো অসুস্থ। কি বলছিস, এখনো সুস্থ হয়নি? এই তো আরও 2-3 দিন তো লাগবেই। আচ্ছা শোন, কলেজ শেষে আকাশের বাড়িতে যাব, আমাকে একটু নিয়ে যাবি? তুই হঠাৎ করে ওর বাড়িতে কেন যেতে চাইছিস? ইরা, আমার তো সেম প্রশ্ন। তোকে সবটা জানতে হবে না, যা বলেছি তা শুধু শুনে রাখলেই হবে। ঠিক আছে, নিয়ে যাব। চল তাহলে, এক্ষুনি যাব আমরা। হ্যাঁ চলো তাহলে। একটু পরে ওরা রওনা দেয়। কিছুক্ষণ পরে ইরা আকাশের জন্য কিছু ফল কিনে আনে। আকাশের ঘরটা দেখে ইরা মোটামুটি অবাক হয়, কেননা ঘরটা অনেক ছোট। সব মিলে 3টা রুম আছে ওখানে। একটু পরে ওরা এসে আকাশের পাশে বসে। তখন আকাশ ঘুমাচ্ছিল, সেজন্য ওরা মোটামুটি পাশে এসে বসে থাকে। ততক্ষণে আকাশের মাও ওখানে আসে। কি ব্যাপার শাকিল, ওরা কারা? ওদের তো চিনলাম না। আন্টি, ওরা আমার বন্ধু, আমরা একই সাথে পড়াশোনা করি। আকাশ অসুস্থ, সেজন্য ওকে দেখতে চেয়েছে, তাই নিয়ে এসেছি। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আনতেছি। আন্টি চলুন, আপনাকে নাস্তা বানাতে সাহায্য করি। তোমরা এই ঘরের মেহমান, তোমরা গল্প করো, আমি একাই সবটা করে নেব। বললাম তো, তোমরা প্রথমে এসেছো, সেজন্য গল্প করতে থাকো। আকাশের মা নাস্তা বানাতে চলে যায়, অন্যদিকে ওরা গল্প করতে থাকে। একটু পরে সাকিল আর ববি রুম থেকে বের হয়। আসলে ববি ওয়াশরুমে যাবে, সেজন্য ওকে নিয়ে বের হয়। এখন শুধু আকাশ আর ইরার আছে ওই রুমে। ইরা আকাশের কপালে হাত দিয়ে চেক করতে থাকে জ্বরটা কিছুটা ঠিক হয়েছে কিনা, কিন্তু হাত দিয়ে বুঝতে পারে জ্বর এখনও আছে। ইরা যেই হাতটা সরিয়ে নিয়ে আসবে, আকাশ ঘুমের মধ্যে ইরার হাতটা জড়িয়ে ধরে রাখে বুকের সাথে। এরকমটা আকাশ যে করবে তা তো ইরা ভাবতেও পারেনি। আকাশের ঘুমও ভাঙছে না, আবার ইরা হাতটাও সরাতে পারছে না। 6 মিনিট ধরে আকাশ হাতটাও নিজের বুকে ধরে রেখেছে। এইদিকে ববি আর শাকিলের কথার আওয়াজ শুনে ইরা এবার একটু জোর দিয়ে হাতটা সরিয়ে নিয়ে আসে। সেজন্য আকাশের ঘুমটাও ভেঙে যায়। তাও চোখে অনেক ঘুম ছিল, সেজন্য ঠিকভাবে বুঝতেও পারছে না সামনে কে আছে। হে কি আম্মু, তুমি এখানে এখনো বসে আছো? আকাশের এমন কথা শুনে ইরা তো কিছুটা মিটমিট করে হাসছে। এই যে মিস্টার, আমি আপনার আম্মু নই, বুঝলেন?
তাহলে আপনি কে? ঘুমের কারণে মুখটাও ঠিক মতো দেখতে পাচ্ছি না। দেখতে হবেও না। তা এখন কেমন আছে? তার আগে বলুন আপনি কে? ইরা কিছু বলতে যাবে তখনই শাকিল আর ববি এসে পড়ে ওখানে। কি রে, তোর ঘুম ভেঙে গেল তাহলে? মনে হলো কেউ আমাকে ধরে টান দিল, আর আমার ঘুমও ভেঙে গেল এতে। এবার একটু ভালো করে তাকিয়ে চারদিকে একটু দেখ, তাহলে বুঝতে পারবে। সেজন্য ভালো করে তাকিয়ে দেখতে থাকে। দেখার পরে বুঝতে পারে। এই কি, আপনি এখানে কেন? আপনাকে দেখতে এসেছি। আমাকে আবার দেখার কি আছে? আপনি সুস্থ আছেন কি না তা দেখার জন্য এসেছি। আমি হচ্ছে মোটামুটি সুস্থ। তা আমার মতো একটা গরিব ঘরের ছেলেকে দেখতে এসেছেন, তার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে চলি এখন। এসেছেন যখন এই গরিবের ঘরে নাস্তা তো খেয়ে যাবেন। তার লাগবে না, আসি তাহলে। ওরা বের হতে যাবে তখনই আকাশের মা নাস্তা নিয়ে এসে ওদের খেতে বলে। ওরা নাস্তা খাওয়া শুরু করে। তখন হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়ে। ইরা ওর ঘরে চলে আসে। ইরা বাসায় আসতেই, ইরা তোমার হাতে তো লাল হয়ে আছে কেন? আমার কখন লাল হলো? ভালো করে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে লাল হলো। ইরা হাতের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না যে এটা ওই সময় আকাশ যে ওর হাত ধরে রেখেছিল, এটা ওই সময় এরকম হয়েছিল, যা ইরা এতক্ষণে খেয়াল করেনি। আরে ভাবি, জানি না কি করে লাল হলো। আচ্ছা, কোনো ছেলে তোকে রাস্তায় ডিস্টার্ব করেনি তো? আরে কি যে বলো না ভাবি, আমাকে ডিস্টার্ব করবে? এরকম ছেলে কি আমাদের গ্রামে আছে নাকি? সেটাও তো ঠিক বলছোস। আচ্ছা যাও, এখন ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে ভাবি। বিকালে ইরার বাবা আর ভাইয়েরা আসে একটা বাড়িতে জমির ব্যাপারে কথা বলার জন্য। আবির, এই জমিটা ওদের থেকে লিখে নে তো। চেয়ারম্যান সাহেব, এত বড় জুলুম আমার উপরে করবেন না। এখানে জুলুমের কি আছে? তুমি আমাদের থেকে 3 লক্ষ টাকা নিয়েছো, তাও 3 বছর আগে। আমি তো বলেছি 3 থেকে 4 মাসে সব টাকা আমি দিয়ে দিব। যে টাকা তুই 3 বছরও দিতে পারিসনি, সেই টাকা কিনা তুই 3-4 মাসে ফেরত দিবি? কথাটা তো একটু হাস্যকর, তাই না? তাছাড়া তোকে কোনো সময় দেওয়া হবে না, সেজন্য তাড়াতাড়ি সাইন কর। আমি কিন্তু পুলিশে জানাবো। পুলিশকে জানাবি? লোকটা কথা শুনে চেয়ারম্যান আর আবিরও সাথে সাথে হেসে ওঠে। বলে কি লোকটা আমাকে নাকি পুলিশে দেবে? হ্যাঁ দিব। আপনার মতো এরকম জানিন চেয়ারম্যান থাকার থেকে না থাকাই ভালো। কি বললি তুই? এত বড় সাহস তোর! আমার সামনে দাঁড়িয়ে তুই আমার বাবাকে এত বড় কথা বলিস? আজকে তোকে আর তোর এই ঘরটাই এখনই চালিয়ে দিব। আমার এত বড় ক্ষতি করবেন না চেয়ারম্যান সাহেব। তোর এই আবদার আমি মেনে নিতাম, কিন্তু তুই আমাকে পুলিশের ভয় দেখাস। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তোর কোনো ক্ষমা নেই। ঈশান, তুই ওর ব্যবস্থা কর, আমি গেলাম। ইরার বাবা তো ওখান থেকে চলে যায়। এইদিকে ইরা পরের দিন এসে আকাশের সাথে দেখা করে। তবে ইরা যে আসবে তা কিন্তু বলে আসেনি, হঠাৎ করেই চলে আসে। ইরাকে দেখে, কি ব্যাপার, আপনি এখানে কেন? এসেছি তোমার খোঁজ নিতে। কয়েকদিন আগেও তো আপনি করে বলেছেন, এখন আবার তুমি করে বলতেছেন, ব্যাপার কি বলেন তো? তেমন কিছু না, তোমাকে দেখে কেন জানি তোমার মায়া পড়ে গেলাম। মানে তেমন কিছু না। আচ্ছা, তুমি তো ঢাকায় চলে যাবে, তা ওখানে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই তো? সেসব জেনে আপনি কি করবেন? আমার অনেক কিছু জানার আছে, আর জানার পরে বলারও আছে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সত্যি বলছো তো? আপনার কি মনে হয় আমার মতো একটা গরিব ঘরের ছেলে কি কোনো মেয়ে কি ভালোবাসবে? এটা অবশ্যই ঠিক কথা বলেছ। তোমার নাম্বারটা দিয়ে যাও, আমার যখন ইচ্ছে হবে তখনই তোমার সাথে কথা বলে নিব। আমার নাম্বার কেন? একটু আগেই তো বলেছি কথা বলার জন্য। যদি না দেই? আমার সাথে পাঙ্গা নেওয়ার পরে কয়েকদিন ধরে জ্বরে ভুগতেছো, তাহলে বুঝে দেখো সামনে তোমার আর আমার কি কি হতে পারে। 1 মিনিটের জন্য আকাশ কিছু একটা ভাবতে থাকে। ভাবা শেষ হলে নাম্বারটা দিয়ে দেয়। ইরা খুশি মনেই নাম্বারটা নিয়ে চলে আসে। এখন এই কাহিনী শুনে অনেকে বলবেন, লেখক সাহেব এটা কি করলো? ওনার তো আকাশের ওপরে শত্রুতা থাকার কথা, কিন্তু তা না করে হঠাৎ এত দরদ দেখাচ্ছে কেন? এটাই তো ভাবছেন। আসলে একটা কথা কি জানেন, সব শত্রুতার ফল কিন্তু সহজে পাওয়া যায় না, কিছু জায়গায় টেকনিক খাটাতে হয়। এখন দেখা যাচ্ছে ইরাও সেই টেকনিকটা খাটালো।
এরা কি আকাশকে ভালোবেসে ধোকা দেবে, না ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলবে? সেই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের গল্পের সাথেই থাকতে হবে, কেননা ইরার মনে কি কি চলছে তাহা একমাত্র লেখকই জানে। সেজন্য দেখতে থাকুন সামনে কি কি হয়। নাম্বার নিয়ে চলে আসার পরে আকাশ কে এসেছিল ঘরে? শাকিল এসেছিল আম্মু। ওকে বসতে বলতি। আমি চলে যাব তো, সেজন্য আমাকে দেখার জন্য এসেছে। তুই কি কালকে ফিরে যাবি? কি করব বলো, অনেক পড়াশোনা পড়ে আছে, তার উপর টিউশনই তো আছে। তাহলে কালকে চলে যাস, আমি তোর জন্য না হয় কিছু পিঠা বানিয়ে দিব। ঠিক আছে। পরের দিন আকাশ বের হয়, পথে ইরার সাথে দেখা হয়। সেখানে 5 মিনিটের মতো কথা বলে চলে যায় ঢাকায়। তবে গাড়িতে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু ইরা অনেকবারই কল করে খোঁজ নিয়েছিল। কিছুক্ষণ পরে বাসায় এসে আকাশ রেস্ট নিতে থাকে। পরের দিন থেকে শুরু করে দেয় টিউশনি। 7 দিন পরে আব্বু, আমি ঢাকায় যাব। ঢাকায় কেন যেতে চাইছিস? আমার কলেজ 15 দিনের মতো বন্ধ দিয়েছে, সেজন্য মামার বাসায় কয়েকটা দিন থেকে আসি। কিন্তু তুই একা যাবি কি করে? এর আগেও তো একা একা অনেক দিন গিয়েছিলাম। ঠিক আছে, আমি তোর মামা আর মামিকে বলে দেব। ঠিক আছে আব্বু। পরের দিন ইরাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য ইরার 2 ভাই আসে। তবে ইরার ভাবিরা ইরার জন্য অনেক কিছু তৈরি করে দেয়। এদিকে ইরা যেতে থাকে, অন্যদিকে ইরার বাড়িতে তখনই শুরু হয় ঝামেলা। এই ঝামেলার মূল কারণ হচ্ছে ইরা নিজেই। কিন্তু কিভাবে শুরু হলো এই ঝামেলা তা আপনারা ঠিকই জানতে পারবেন। তবে 2-3 দিন পার হয়ে যাওয়ার পরে ততক্ষণে আমরা ইরাকে নিয়ে আসি ঢাকায়। বাস থেকে নেমে দাঁড়িয়ে আছে, তখন কেউ একজন পেছন থেকে এসে ইরার চোখ ধরে রাখে। আচমকা এভাবে চোখ ধরাতে ইরা কিছুটা ভয় তো পায়, কিন্তু হাত দিয়ে বুঝতে পারে এটা কোনো মেয়ের হাত। সেজন্য বুঝতে আর বাকি রইল না। নীলাশা, তুই? বুঝলাম না, তুই আমাকে চিনলি কি করে? তুই ছাড়া আর কার এত সাহস আছে যে আমার চোখে হাত দিবে? এটা অবশ্য ঠিকই বলেছিস। তা আসতে কোনো অসুবিধা হয়নি তোর? কোনো অসুবিধা হয়নি। তা তুই একা আসলি যে? তোর আশায় এখানে বাবা মাকে নিয়ে আসবো? আমি তা বলিনি। আচ্ছা, এখন কথা না বলি চল আমার সাথে বাসায়। ঠিক আছে, চল। ওরা বাসায় আসে। তবে ইরার এখানে আসার পেছনে অন্য কিছু কারণ আছে, যা আপনারা গল্পের সাথে থাকলে ঠিকই বুঝতে পারবেন। একটু পরে ওরা চলে আসে বাসায়। নীলাশা মাথু ইরাকে দেখে জড়িয়ে ধরে, কথা বলতে থাকে। সেজন্য মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন রে, আমি কি করলাম? ওকে আসা মাত্রই জড়িয়ে ধরলে, কই আমাকে তো কখনো এভাবে জড়িয়ে ধরো না। মামি, নীলাশার অনেক হিংসা হচ্ছে, তাই না? তা তো হবেই, শত হোক তোরাই তো মামা তো বোন। আমি দেখবই ভালোবাসা কতদিন টেকে। থাক মামি, ওকেও একটু জড়িয়ে ধরো, নয়তো বেচারি সারা রাত কান্না করতে থাকবে। পরে দেখা যাবে আমি ঘুমাতেও পারবো না ঠিক মতো করে। থাক ইরা, ওকে আর রাগিয়ে দিও না। নীলাশা, তোরা ফ্রেশ হ, আমি তোদের জন্য খাবার দিচ্ছি। কথাটা বলেই ইরা আর ওর মামি দুজনেই হেসে দেয়। ঠিক আছে মামি, নীলাশা চল রুমে যাই আমরা। ঠিক আছে চল। তা ইরা, তুই হঠাৎ করে চলে আসলি? আমি আর সাথে তোর কোনো অসুবিধা কি হয়েছে? আমি তা বলিনি, তোকে গত কয়েকটা মাস ধরেও আমি আনতে পারিনি ঢাকায়, কিন্তু সেই তুই হঠাৎ করেই চলে এসেছিস, সেটা তো আমি ভাবতেও পারিনি। তোকে এত ভাবতে হবে না, চল এখন রুমে। ওরা রুমে এসে ফ্রেশ হয়ে গল্প করতে থাকে। এদিকে ইরা তো যে ঢাকায় এসেছে তা কিন্তু আকাশ মোটেও জানে না, কেননা ইরা কোনো কিছুই আকাশকে জানায়নি। কিছুক্ষণ পরে ওরা খাবার খেয়ে দুজনেই শুয়ে পড়ে। অন্যদিকে গ্রামে কি হচ্ছে না হচ্ছে তা আমরা একটু শুনে আসি। ইরা চলে আসার পরে ইরার ভাবি আর ভাইয়েরা মিলে আলাদাভাবে কথা বলতে থাকে। তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা বলো? আগে বলো, তুমি শোনার পরে রাগ করবে না? কি কথা আগে বলবে তো? আমি বলছিলাম কি, আমার যে একটা ছোট ভাই আছে, যদি ওর সাথে ইরার বিয়েটা দেওয়া হয় তাহলে কেমন হবে বলো তো? হঠাৎ তোমার ভাইয়ের সাথে কেন? তোমার বোন যে তোমার বাবার সম্পত্তির মালিক হবে তাকে তুমি ভুলে গেছো? কিন্তু তোমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার মাঝে আমাদের কি লাভ? লাভ তো সেখানেই, কেননা তাহলে তোমার বোনের ভাগ আমার ভাই পাবে, আর ওখান থেকে কিছু ভাগ আমরা নিয়ে নেব। এই জন্য তুমি ইরার এত খাতির যত্ন করো?
এত বছর পরে তুমি তা বুঝতে পারলে? আমি তো ভেবেছিলাম তুমি ওর ভাবি, সেজন্য এইগুলো করতেছো। আরে সেগুলো কিছুই না, এটার তো পরীক্ষা 4-5 মাস পরেই শেষ হবে, তখন তুমি বাবার সাথে এই ব্যাপারে কথা বলে নিও। ঠিক আছে, বলে নিব। এই কথাগুলো বলে এরা যেমন শুয়ে পড়ে, তেমনি ঈশা আর ঈশানের মনের মধ্যেও সেমভাবে আকাঙ্ক্ষা জেগে ওঠে। ওরাও সেম এই বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে যা যা বলেছি বুঝতে পেরেছো তো? সব তো বুঝে গেছি, কিন্তু আমার ভাই রাজি হবে তো? ওই সব তুমি আমার ওপর ছেড়ে দাও। তাছাড়া তোমার বোনকে দেখলে যে কোনো ছেলেই পছন্দ করে নেবে। তুমি তাহলে ইরার ভালো করে খেয়াল রাখতে থাকো, যেন ইরা তোমার কথা শোনে। সে তুমি ভেবো না, হীরার জন্য আমি একটা নেকলেস বানাবো, ওর জন্মদিনে ওকে উপহার দিব, তাহলে দেখবে অনেক বেশি খুশি হবে। বাহ, তোমার মাথায় এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। তুমি এখন ঘুমিয়ে পড়ো, এসব কথা যেন অন্য কারোর কানে না পৌঁছায়, ঠিক আছে? এই বলে এরা তো ঘুমিয়ে পড়ে। এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন কেন ইরার ভাবিরা এত খেয়াল রাখে ইরার উপরে। আসলে ইরার দুই ভাবির সম্পত্তির জন্য ইরার এত খেয়াল রাখে, যেন ওনাদের ভাইয়ের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি নিতে পারে সেই জন্য। তাহলে আপনারা গল্পের পর্যন্ত তো বুঝতে পারলেন এদের কার মনে কী চলতেছে। এখন চলুন আমরা ঢাকায় কি হচ্ছে তা জেনে আসি। এদিকে আকাশ ভার্সিটিতে ক্লাস শেষ করে টিসি মোড়ে এসে বসে থাকে। দূর থেকে আকাশ নীলাশাকে দেখতে পায়। আসলে আপনাদের তো বলাই হয়নি, নীলাশা আর আকাশ ওরা অনেক ভালো বন্ধু হয়। তবে এখানে একটা রহস্য আছে, যে রহস্যটা আপনারা সময় হলেই জানতে পারবেন। এখন শুধু বর্তমানে কি চলছে তা নিয়ে আলোচনা করতে থাকি। তুই আজকে তো লেট করে আসলি যে? আরে আমার ফুফাতো বোন এসেছে। তাহলে আসার সময় নিয়ে আসতি। নিয়ে আসলাম তো, কিন্তু কোন দিক দিয়ে গেল ঠিক জানি না। আবার হারিয়ে যাবে না তো? ধ্যাত, এতটাও ছোট না। এরা এই নিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে ইরা আকাশকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। সেজন্য আকাশকে কল দিয়ে কোথায় আছে তা জানতে চায়, কিন্তু আকাশ তো জানে না ইরা যে ঢাকায় এসেছে, সেজন্য বলে দেয় কোথায় আছে। সেই জন্য ইরা এবার নীলাশাকে কল দেয়। কিরে, কোথায় তুই? তোর জন্য আমি কতক্ষণ আর বসে থাকবো বল? তুই কোথায় আছিস সেটা আমাকে বল। আমি টিসি মোড়ে বসে আছি, মাঝে একটা গাছ আছে, ওই গাছটার পাশেই বসে আছি। কথাটা শুনে ইরার তো আরও ভালো লাগে, কেননা আকাশও বলেছে টিসি মোড়ে আছে, আর নীলাশাও সেম কথাই বলে। সেজন্য ওই জায়গায় এসে নীলাশাকে দেখতে পায় একটা ছেলের সাথে বসে আছে, কিন্তু ইরা ছেলেটার মুখ দেখতে পাচ্ছে না। তাছাড়া দেখবে কি করে, ইরা তো ওদের পেছনে। নীলাশা জামা দেখে ওকে চিনতে পারে, সেজন্য এরা পেছনে এসেই আকাশের চোখটা ধরে ফেলে। আচমকা এভাবে কেউ চোখ ধরবে তা আকাশ ভাবতেও পারেনি। এইদিকে নীলাশা তো অবাক হয়। নীলাশা, ভাইয়ার সাথে কিন্তু তোকে অনেক মানিয়েছে। আরে ওটা আমার বন্ধু হয়। বুঝি আমার সামনে ধরা খেয়েছিস বলে এখন মিথ্যে বলছিস? কণ্ঠটা আকাশের পরিচিত মনে হলো, সেজন্য চোখে হাত দিয়ে হাতটা স্পর্শ করতে থাকে। অনেকটা চেনা চেনা লাগছিল, সেজন্য পেছনে ফিরে তাকায় আর হাতটা সরিয়ে নিতে ওরা দুজন দুজনকে দেখে চমকে ওঠে। কিন্তু নীলাশা সামনে থাকাতে ওকে কিছুই বুঝতে দেয়নি। আকাশ, ইরার সাথে তোর পরিচয় করিয়ে দিই। ও আমার ফুফাতো বোন, গতকাল সন্ধ্যায় ঢাকা এসেছে, আর ইরাও হচ্ছে আকাশ আমার ভার্সিটির ফ্রেন্ড। এরপর ওরা একে অপরের সাথে কথা বলতে থাকে। তখনই, তোরা একটু বস, আমি কিছু খাবার নিয়ে আসছি। ঠিক আছে। নীলাশা যাওয়ার পরেই ওরা ঝগড়া শুরু করে দেয়। তুমি ঢাকা এসেছো, আমাকে তো জানাবে। তোমাকে সারপ্রাইজ দিব বলে জানাইনি। তাছাড়া তুমি আর নীলাশা একই ভার্সিটিতে পড়ো এটা জানি, কিন্তু একই ক্লাসে, তার উপর তোমরা বন্ধু, এটা তো জানতামই না। কত স্বপ্ন ছিল তোমার সামনে এসে দাঁড়িয়ে সারপ্রাইজ দিব, কিন্তু উল্টো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। সত্যি আমি নিজেও কখনো ভাবিনি তোমাকে এত তাড়াতাড়ি দেখতে পারবো। এখন কথা অফ করো, বাকি কথা বাসায় ফিরেও বলতে পারবো। তা আমি আসবো কি? তুমি বাসায় আসলে নীলাশা আর মামা মামি কি বলবে? তোমার মামা মামি আমাকে ভালো করে চেনে, তাছাড়া ওই বাসায় আমি অনেকবার এসেছি। মিথ্যে বলার আর জায়গা পাও না। তাহলে আজকে এসে দেখাবো কি? যদি তুমি সত্যি সত্যি আসতে পারো তাহলে তোমাকে কিস দেবো একটা। সত্যি তো? পরে আবার পল্টি নেবে না তো? কখনোই না, আগে এসে তো দেখাও। ঠিক আছে। একটু পরে ওখানে নীলাশা আসে, এসে দেখে ওরা দুজনে কথা বলতেছে। সেজন্য, তোদের দুজনের কথা কি শেষ হলো?
আর একটু বাকি আছে। তাহলে শেষ করে নে। এখানে না, তাহলে কোথায় শুনি? তোর বাসায় যাবো, চল। কি ব্যাপার বলতো, আজকে হঠাৎ বাসায় যেতে চাইছিস? এতদিন ধরে তো তোকে আমি জোর করেও নিয়ে যেতে পারিনি। আজকে যাবো, চল। ঠিক আছে, নিয়ে যাব তোকে। এখন চল আমার সাথে। তা ইরা, তোর কোনো অসুবিধা হবে না তো? আমার তো কোনো অসুবিধা হবে না। আমি তোর কথা বলিনি। তাহলে? ভাই তুই একটু চুপ কর, এরা চল বাসায় যাব। ঠিক আছে, চলো। ওদের সাথে সাথে আকাশও আসে। আকাশকে দেখে নীলাশার বাবা মা তো খুবই খুশি হয়। আরে আকাশ, এত মাস পরে হঠাৎ কি মনে করে? অনেক দিন হলো আপনার হাতে বিরিয়ানি খাই না, সেজন্য খেতে চলে এসেছি। ঠিক আছে, তোমরা তাহলে আটা দাও, আমি ততক্ষণে বানিয়ে আনছি। ঠিক আছে আন্টি। ওরা তিনজন রুমে এসে একটু বসে থাকে। তোরা বস, আমি একটু ড্রেস চেঞ্জ করি, আসি, 5 মিনিট লাগবে। নীলাশা চলে যায় ওয়াশরুমে। এসে দরজা বন্ধ করে দেওয়ার পরেই আকাশ ইরাকে কিস করে বসে। আচমকা এইভাবে কিস করে বসবে ইরা তো স্বপ্নেও ভাবতে পারেনি। 2 মিনিট পরে ছেড়ে দেয়। এদিকে ইরা তো এখনও সোজা হয়েই বসে আছে। ও বুঝতেই পারেনি আকাশ আচমকা এমন কিছু করে বসবে ওর সাথে। সেজন্য ইরাকে একটা চিমটি দিয়ে জ্ঞান ফেরায়। আমার কথা আমি রেখেছি। তাই বলে এরকমভাবে আচমকা? পরবর্তীতে সুযোগ পাবো না। তবে রে। এই বলে মারামারি করতে থাকে। ততক্ষণে ওখানে নীলাশা চলে আসে। এই তোরা কি করছিস এগুলো? তোর বন্ধুকে দেখ, আমাকে মারছে। কি মিথ্যাবাদী মেরে বাবা, বিশ্বাস করো আমি ওকে মোটেও মারেনি। তুই তো সব কিছুই নিজের চোখেই দেখলি। সব কিছু দেখেছি, তাছাড়া তোকে এত নাটক করতেই হবে না। আমি আবার কি নাটক করলাম? তোদের মধ্যে যে রিলেশন আছে তা আমি থেকেই জানি। কি, তুই আগে থেকে জানতি? তাও কি করে? আকাশ যখন ঢাকায় ফিরে তখন তোর ব্যাপারে আমাকে বলে, তোর ছবিও দেখায়, কিন্তু আমি ওকে বোঝাতে দেইনি যে আমি তোকে চিনি। সেই জন্য ওর সাথে আমি একটু মজা নিলাম। তুই তো বান্ধবী নামে কলঙ্ক। বাহ, আমারই ফুপাতো বোনের সাথে প্রেম করবি, আবার আমার থেকেই সাহায্য চাইবি, এটা আমি মেনে নিব? তুই ভাবলি কি করে? তুই কি চাস না আমি ইরাকে ভালোবাসি? তুই যতটা স্বাভাবিক ভাবছিস ততটা স্বাভাবিক কিন্তু না। ইরার বাবা কিন্তু মানবে না। তুই যদি সাহায্য করিস তাহলে তো হয়েই যায়। তা ইরা সাহায্য করব কি? সত্যি করবি তো? তোর দেখি সামান্য লজ্জাও লাগছে না। লজ্জা কেন লাগবে বল? আকাশ যদি তোকে সবটা বলতে পারে বন্ধু ভেবে, তাহলে তুই আমার মামাতো বোন, তোকে বলতে আমার লজ্জা করবে কেন? সত্যি ইরা, ভালোবেসে তোর যে লজ্জা শরম সব চলে গেছে তা কিন্তু দেখতেই পাচ্ছি। তা একটা কথা বল, আমি যতদূর জানি আকাশ এখনো তোকে প্রপোজ করেনি। করেনি তো। তাহলে এখন করে নি, দেখ সুযোগ কিন্তু সবসময় আসে না। রুমও খালি আছে। ধ্যাত, তোর কি লজ্জা শরম নেই? বাহ, প্রেম করো তুমি আর লজ্জা পাবো আমি, এটা কেমন কথা? আচ্ছা আকাশ, তুমি তাহলে প্রপোজ করো। কিন্তু ফুল কোথায় খুঁজবো এখন? আমার কাছে ফুল আছে, তোরা 2 মিনিট অপেক্ষা কর, আমি নিয়ে আসছি। নীলাশা চলে যায়। তখন ইরা আকাশকে জিজ্ঞেস করে, বা তুমি দেখি আমারই মামাতো বোনকে আমাকেই পছন্দ করো, আবার সে গল্প শোনাচ্ছ। আমি জানতাম নাকি? তাছাড়া নীলাশা আমাকে বলেনি তো, না বললে আমি জানবো কি করে? এখন তো জেনেছ। এখন তো সব জেনেই গেছে, এখন আর লুকিয়ে কি করব? আমি এখানে 10 দিন আছি, এই 10 দিন পরে বাড়িতে ফিরে যাব। তারপর 2 মাস পরে আমার পরীক্ষা। সেজন্য তুমি যদি আমাকে পেতে চাও তাহলে পরিবারে এসে কথা বলো। তখনই ওখানে নীলাশা চলে আসে। এসে আকাশের হাতে ফুল দিয়ে বলে ইরাকে প্রপোজ করতে। আকাশও প্রপোজ করে। ইরা সেই ফুল নিয়ে ফুলে একটা চুমু দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আমার সামনে তো একটু দূরত্ব রাখবি নাকি? তাছাড়া ইরা, তোর কি মনে হয় ফুপু আর ফুপা কখনো রাজি হবে? রাজি কেন হবে না? তুই আকাশকে চিনিস, বড়জোর 1 মাস হয়েছে। আমি ওকে 3 বছর ধরে চিনি। ওর পরিবার কিভাবে কি করে সবই আমি জানি। আমি তো ওদের ঘরটাও দেখে এসেছি। কিন্তু তাও আকাশের পরিবারের কিন্তু কিছুটা আর্থিক দিক দিয়ে অভাব আছে, সেসব তো জানিস। আমি ওকে সবটাই বলেছি আমার সম্পর্কে, আমার পরিবারের সম্পর্কে। আসলে ওকে হয়তো মাঝে মাঝে অভাব দেখতে হবে। সমস্যা নেই, আমি সামলে নিব সবটা। এখন নীলাশার সামনে বলতেছো, কিন্তু যখন পরিস্থিতির সামনে পড়বে তখন কিন্তু এই কথাটা আর মুখ দিয়ে বেরো হবে না। সেসব তোমাকে জানতে হবে না।
আচ্ছা আমি একটা কথা বলি, তোদের হাতে আরো অনেকটা সময় আছে। দেখ, আমি তোদের দুজনের ভালোর জন্যই কথাগুলো বলি। আকাশের পরিবারে এরা তোকে অনেক অভাব সহ্য করতে হবে, যা তুই পারবি না। ফুপু তোকে কিভাবে মানুষ করেছে তা আমি তো জানি। সেখানে আকাশের পরিবারে তুই নিজেকে মানিয়ে নিতে পারবি কি? দেখ আকাশ, আমি তোকে ছোট করছি না, কিন্তু দেখ পরে এমন না হয় যে দুজনকে কষ্ট পেতে হয়। আমিও এটাই ভাবছি, সেজন্য ইরা তুমি ভেবে দেখো, এখনো সময় আছে। ঠিক আছে, আমি এখানে আছি তো কয়েকটা দিন, ততদিন আমরা দেখা করি, নিজেদের আরও ভালো করে জানি। সেটাই ভালো হবে। এভাবে কয়েকটা দিন পার হয়ে যায়। ইরা এখন আকাশকে আরও বেশি করে ভালোবেসে ফেলতে থাকে। এই 8 দিন ওরা অনেক ভালো করে কাটিয়েছে। পরের দিন ইরা চলে যাওয়ার আগে আকাশ নীলাশাদের বাসায় আসে। তখন নীলাশা ছিল না, সেজন্য ইরার সাথে কথা বলতে থাকে। আজকে তো আমার ঢাকায় শেষ দিন, তবে আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখার জন্য। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিও। আমারও আর 4 মাস লাগবে। যাওয়ার আগে আরেকটি স্পেশাল গিফট তোমাকে দিতে চাই। কি গিফট? কথাটা শুনে ইরা আকাশকে জড়িয়ে ধরে কিস করে বসে। অনেকটা সময় পরে ছেড়ে দেয়। বাকি আদর বিয়ের পরে পাবে। আমি তাহলে এখন চলি। নীলাশা কি তোমাকে এগিয়ে দিবে না? ও টিকিট কাটতে গেছে, আমাকে নিচে নামতে বলেছে। সাবধানে যাও তাহলে। এই বলেই ইরা চলে যায়। ইরা যাওয়ার পরে আকাশের তেমন কিছুই ভালো লাগতো না। এভাবে অনেকগুলো মাস চলতে থাকে। ইরার পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন পরেই আবারও আকাশের পরীক্ষা শুরু হয়। এভাবে পরীক্ষার মাঝেই ওদের ব্যস্ততা কাটতে থাকে। অন্যদিকে ইরার পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরেই ইরার ভাবি আসে ওর কাছে। ইরা, তোমার তো পরীক্ষা শেষ, তা সামনের দিকে কি করবে ভেবেছো কিছু? ভাবতেছি পড়াশোনা করব। শুধু পড়াশোনার দিকে মন দিলে হবে? বিয়ে নিয়েও তো ভাবতে হবে। বিয়ে তো করবই, তবে আমার পছন্দের কাউকে বিয়ে করব। তেমন কেউ আছে কি? আছে, তবে এখন বলা যাবে না। কথাটা শুনে সাথীর মনে তো অন্য কিছু চলতে থাকে, কেননা সাথী ভেবেছিল এরকম হবে, কিন্তু ইরার কথা শুনে ওনার অন্যরকম সবটা মনে হচ্ছিল। সেই জন্য উনি এসে আবিরকে সবটা জানায়। আবির তো সবটা শুনে অনেক রেগে যায়। তেমনই ঈশা ও ইরাকে সেম প্রশ্ন করে। ইরা ওনাকেও সেমভাবে উত্তর দিলে উনিও তো সেসব কিছু এসে ঈশানকে বলে। তাহলে তো ব্যাপারটা বাবাকে জানাতে হয়। ব্যাপারটা আব্বুকে আগে জানাতে হবে না? কেন কেন? তুমি কি জানো না, তোমার বাবা নিজেও তো প্রেম করেই বিয়ে করেছে। উনি ঠিকই প্রেম করে বিয়ে করেছে, কিন্তু আমাদের দুই ভাইকে কখনো প্রেম করতে দেয়নি। সেখানে ইরা যদি কাউকে পছন্দ করে থাকে তাও মেনে নেবে না। আমি তাহলে খোঁজ নিচ্ছি ইরার সাথে কারো কোনো চক্কর চলছে কিনা, সেটা আমাকেই খুঁজে বের করতে হবে। কথাটা বলে উনি তো বের হয়, সাথে আবিরও। কিন্তু ওরা দুজনে যে একই কাজে বের হয়েছে তা ওনারা নিজেরাও জানে না। এভাবে কয়েকটা দিন যাওয়ার পরেও ওনারা ঠিক বুঝে উঠতে পারেনি আসলে কার সাথে ইরার রিলেশন চলতেছে। 1 মাস যেতে থাকে। এই 1 মাসে ইরার ভাই ভাবিরা ইরার সাথে কথায় কথায় রাগ দেখায়, কেননা ওনারা দুজনেই ইরাকে বলেছে তাদের ভাইকে বিয়ে করার জন্য। কিন্তু তাও আলাদা, মানে সাথী ওর ভাইয়ের সাথে করার জন্য বলেছে আর ঈশা ওর ভাইয়ের জন্য। ইরা তো দুজনকেই মানা করে দেয়, কিন্তু সাথী জানে না ঈশার কথাগুলো, তেমনি ঈশাও সাথীর কথাগুলো জানে না। এভাবে কয়েকটা দিন যাওয়ার পরে আকাশ, তুমি ফিরবে গ্রামে? এই তো আর 15 দিন পরে। কিছু কি হয়েছে? বুঝতেছি না, ভাইয়া ভাবিরা মিলে আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারতেছে। ঠিক বুঝলাম না। মানে ওনারা চাচ্ছে আমি ওনাদের ভাইদের বিয়ে করি, কিন্তু আমি রাজি না হওয়াতে এখন আগের মতোই কথা বলেন আমার সাথে। তোমার বাবা মা কি জানে ব্যাপারটা? ওনাদের বলিনি, তাছাড়া বাবা মা জেনেও কিছু বলবে না। তুমি গ্রামে আসো, তারপরে আমি তোমাকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে, কয়েকটা দিন সময় দাও আমাকে, আমি সবটা ঠিক করে আসতেছি। রাখি তাহলে। এরপর কল কেটে দেয়। 15 দিন পরে আকাশ গ্রামে আসে, তখন ইরার সাথে দেখা করে। আমার ভাইয়েরা উঠে পড়ে লেগেছে, কি করব বলো? আমার তো পড়াশোনা শেষ হলো, চাকরি তো নেই। তোমার পরিবার তো এরকম অবস্থায় আমার হাতে তোমাকে তুলেও দিবে না। তুমি আন্টিকে নিয়ে আমাদের বাসায় আসো। তোমার ভাই আর বাবা ওনারা যদি মাকে উল্টাপাল্টা কোনো কথা বলে? তাহলে আমি কাজ করব, তুমি কাল আমাদের বাড়িতে আসিও। কিন্তু তোমার বাবা ভাই মিলে আমাকে দুলাই দিবে না তো? তেমন কিছুই হবে না।
পরের দিন আকাশ অনেকটা সাহস নিয়ে ইরাদের বাসায় আসে। তখন ওর বাবা ছিল, সেজন্য ওনার সামনে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? কোন ওয়ার্ডে থাকো? আমার নাম পারভেজ হোসেন আকাশ, আমরা একই ওয়ার্ডে থাকি। কিন্তু তোমাকে যে কখনো এই গ্রামে আমি দেখিনি। জি, আমি তো গ্রামে থাকি না, ঢাকায় থাকি, ওখানেই পড়াশোনা করি। এখন আমার কাছে কি দরকার এসেছো তা আগে বলো। জি আঙ্কেল, আমি এসেছি। এত ভয় পাওয়ার কিছু নেই, বলো কি জন্য এসেছো। এদিকে ইরা দরজার সামনে উঁকি দিয়ে দেখতে থাকে, সাথে ইশারায় আকাশকে বলতে বলে, কি ভাবছো? আমার হাতে এতটা সময় নেই, যা বলার একটু তাড়াতাড়ি করে বলো। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি আর ও কি বিয়ে করতে চাই। কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করে। কথাগুলো শুনে ইরা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু ইরার বাবা কথাগুলো শুনে রেগে যায়। কি, তোর এত বড় সাহস? তুই আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসার সাহস পেলি কোথায়? আজকে তোকে আমি এখানেই লোক দিয়ে। ইরার বাবা বাকি কথা বলার আগেই ইরা এসে ওর বাবার সামনে দাঁড়ায়। আব্বু, ওর কোনো ক্ষতি করো না, আমি ওকে ভালোবাসি। ইরার মুখে কথাটা শুনে রফিক চৌধুরী একটু শান্ত হয়ে বসে। তারপর আকাশকে খুঁটিনাটি জিজ্ঞেস করতে থাকে। সবটা শোনার পরে, তোমার কোনো ইনকাম নেই, তাছাড়া তুমি যে আমার মেয়ের ভরণ পোষণ চালাবে সেটাও তো তোমার দ্বারা সম্ভব হবে না। সেজন্য আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। সেজন্য তোমার জন্য ভালো হবে আমার মেয়ের পিছু ছেড়ে দাও, নয়তো বুঝতেই পারছো আমি তোমার কি কি করতে পারি। আপনার কাছে কি এটার ভালোবাসার কোনো দামই নেই? দাম আছে। আমার মেয়ে কখনো রান্না পর্যন্ত করেনি। তোমার বাড়িতে যাওয়ার পরে ওকে রান্না করে কাটাতে হবে। আমার বাড়িতে ও যা কিছু পেয়েছে, তোমার সাথে থাকলে হয়তো তার কোনো কিছুই ও দেখবে না। সেজন্য আমার মেয়েকে আমি অন্য কোথাও বিয়ে দিব। যদি তুমি কোনো ঝামেলা করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে ছাড় দিব না। আব্বু, এমনটা বলো না। ও আমাকে যেভাবে রাখবে আমি ঠিক সেইভাবেই ওর কাছে থাকতে পারবো। আমার একটু অসুবিধা হবে না, তবুও তুমি ওকে তাড়িয়ে দিও না। তোকে আমি চুপ থাকতে বলেছি, আর তুমি যাও এখান থেকে। আকাশ আসতে না চাইলেও ইরার বাবা ওনার লোক দিয়ে আকাশকে বের করে দেয়। বের করে ইরার মাকে ডেকে পাঠায়। শোনো ইরার মা, তোমার মেয়ের আজ থেকে এই ঘরের বাইরে যাওয়া নিষেধ। আমি 7 দিনের ভেতরে ওকে বিয়ে দিব। সেজন্য আমি আজকেই উকিলকে বলতেছি ছেলে দেখার জন্য। প্লিজ আব্বু, এরকম করো না। ইরার বাবা কোনো কথাই শোনেনি, ইরাকে আটকে রাখা হয়। তা দেখে ইরার ভাবিরা তো অনেক খুশি হয়। দেখতে দেখতে 4 দিন কেটে যায়। ইরার জন্য ছেলেও দেখা হয়েছে। 2 দিন পরেই ওদের বিয়ে। কিন্তু আকাশ আর ইরা কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না একে অপরের সাথে। অন্যদিকে আকাশ সবটা ওর বন্ধু সাকিলকে বলে। ও সবটা শোনার পরে, একটা কাজ করলে হয় না? কি কাজ? এরপর সাকিল কিছু কথা ওকে বলে। সবটা শুনে আকাশের মনে কিছুটা সাহস পায়। অন্যদিকে নীলাশাও চলে আসে ইরার কাছে। আসার পরে নীলাশা আর ইরা কথা বলতে থাকে। আচ্ছা, আকাশের নাম্বার তো আমার কাছে আছে, আমি ওর সাথে কথা বলে একটা ব্যবস্থা করতেছি। যা বলার তাড়াতাড়ি করো। এত কান্না করার কিছু হয়নি, আমি একটা ব্যবস্থা করতেছি। অন্যদিকে নীলাশা আর আকাশ যোগাযোগ করে। ওরা কি কি করবে না করবে সবটা নিজেদের মধ্যে কথা বলে নেয়। বিয়ের নীলাশা ইরাকে নিয়ে রুমে থাকে। ইরাকে সাজানোর জন্য পার্লারে নিয়ে আসে, কিন্তু সাথে কিছু লোক পাঠাতে চাইলে, আরে ফুপা, আমি আছি তো, এত টেনশন করবেন না। আচ্ছা যাও তাহলে। সেই সুযোগে ইরাকে নিয়ে বের হয়। অন্যদিকে আকাশ আর শাকিল বের হয়ে চলে আসে পার্লারে। ওখানে প্ল্যান অনুযায়ী যা যা করার তাই ওরা করে নেয়। সেই সুযোগে আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে পালায়। তবে পালানোর আগে নীলাশা কিছু টাকা ওদের হাতে দেয়। আপাতত এই টাকা রাখ, এই নেই আমার বাসার চাবি, তোরা সোজা আমার বাসায় উঠবি। বাবা মাকে পরে আমি সামলে নেব, তাছাড়া বাবা মা তোর কথা শুনলে কিছু বলবে না। আমি তাহলে এখন চলি। সাবধানে যাস, আর আপনি একটা কাজ করুন, আমাকে কিছুক্ষণের জন্য অনজান করিয়ে ফেলেন, যেন কেউ সন্দেহ করতে না পারে। বাহ, আপনার মাথা তো দেখি অনেক বুদ্ধি। সেই বরাবরই। আচ্ছা, এবার আপনি আপনার কাজ করেন, এখান থেকেই বিদায় হন। সাকিল এরপর বাকি কাজটা করে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। এসে গাড়িতে বসে যায়, কেননা ইরার শরীরে তখন জামা ছিল বলে। কেউ ব্যাপারটা অন্যদিকে নেয়নি। অন্যদিকে 1 ঘন্টা পার হয়ে যায়। ইরার বাবা কল দিয়ে কোনোভাবেই কথা বলতে পারছে না বলে উনি আবিরকে পাঠায়। আবির ওখানে এসে দেখে নীলাশা অজ্ঞান হয়ে আছে। নীলাশা,
নীলাশা, এই নীলাশা, ইরা কোথায়? এরপর জ্ঞান না ফেরায় পানি ছিটকে নীলাশার চোখে দেয়। এতে জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে, ভাইয়া আবার কি হয়েছে? তুমি অজ্ঞান হলে কি করে? আমাকে একটা ছেলে কি যেন শুকিয়ে দিল, আর সে ছেলেটা ইরাকে নিয়ে চলে গেল। ওই আকাশের বাচ্চাকে তো আমি দেখে নিব। আবির লেট না করে ওর বাবাকে সবটা জানায়। উনি তো কথাটা শুনেই রেগে যায়, রেগে চিৎকার করে। অনেক লোকেই কল দিয়ে ওদের ধরতে বলে, সেই হিসেবে অনেক লোকই ওদের খুঁজতে থাকে, কিন্তু তাও কোনোভাবেই খুঁজে পায়নি। তাছাড়া খুঁজে পাবে কি করে, ওরা তো অন্যভাবে চলে যায়। অন্যদিকে বরযাত্রী চলে যায়, এতে ইরার বাবার অনেক অপমানিত হতে হয় তাকে। তোরা খোঁজ লাগা ওরা কোথায় আছে। ওদের দুজনের মোবাইল বন্ধ। তাহলে ওরা যাবে কোথায়? আচ্ছা একটা কাজ কর, ওই ছেলের বাড়িতে দেখ এসেছে কিনা। খোঁজ নিয়েছি, কিন্তু ওই বাসায় নেই। তাছাড়া ওর মাও ঘরে নেই। তাহলে সবটা ওরা আগে থেকেই প্ল্যান করে রেখেছে। হতেও পারে। এদিকে ইরার ভাবিরা তো একে একে অনেক কথা বলতে থাকে। পরিস্থিতি একটু ঠান্ডা হয়। রাত 11টায় আকাশ ইরাকে নিয়ে চলে আসে নীলাশার বাসায়, অথচ আকাশের মা এসেছে ওনার বাড়িতে। এদিকে ওরা ফ্রেশ হয়ে রেস্ট নেয়। অন্যদিকে রাতে নীলাশা কল দেয় ওদের টেলিফোনে। আকাশ ভালো করে জানে এই কল নীলাশা দিয়েছে, সেজন্য কল রিসিভ করে কথা বলতে থাকে। তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি। তা ওই দিকের পরিস্থিতি কেমন? এখনকার পরিস্থিতি তো অনেক খারাপ ছিল, বর্তমানে এখন ঠিক আছে। তবে যাই করিস সাবধানে থাকিস। তা তোরা বিয়ে করেছিস না পরে করবি? তোকে স্যার একা একা বিয়ে কিভাবে করি? তা তোরা কবে আসবি? আমরা হয়তো 2-3 দিনের ভিতরেই চলে আসব। আচ্ছা, তোরা আসার পরেই বিয়ে করে নিব। ততদিন তোরা কি একসাথে থাকবি? চিন্তা করিস না, আমরা আলাদা রুমই থাকবো। আচ্ছা রাখি তাহলে। এভাবে 2 দিন কেটে যায়। পরিস্থিতি এখনও স্বাভাবিক হলো না, মানে সবই মোটামুটি এখনও অনেক রেগে আছে। 2 দিন পরে নীলাশা ওর বাবা মাকে নিয়ে রওনা দেয়। রাস্তায় নীলাশা ওর বাবা মাকে সবটা বুঝিয়ে বলে। সবটা শোনার পরে, তুই এরকম একটা কাজ করবি আমাদের আগে তো বলতে পারতেই। কি করবো আম্মু, সুযোগ তো হয়ে ওঠেনি। তাছাড়া প্লিজ আব্বু আম্মু আকাশকে কোনো কিছু বলিও না। তোমরা তো জানো আকাশ কেমন ছেলে। চিন্তা করিস না, আমি নিজে ওদের বিয়ে দিয়ে দিব, তারপর দেখি কি করা যায়। সত্যি বলছো তো আম্মু? সত্যি বলছি। তা নীলাশা, যদি তোর ফুপা জানতে পারে সবটা, তখন কি হবে বুঝতে পারছিস? ওদের বিয়ে দিয়ে কয়েকটা দিন আমার সাথেই রেখে দিব, তারপর ওরা আবার গ্রামে যাবে। তবে ওরা গ্রামে যাওয়ার আগে আমরা সবাই যাব গ্রামে। তাহলে ওরা যখন গ্রামে যাবে তখন ওদের সাহায্য করতে পারবো। এটাই ভালো হবে। এদিকে ওরা তো বাসায় আসে। আকাশ নীলাশার বাবা মার সাথে কথা বলে। এরপর ওনারা অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে 1 ঘন্টা পরে কাজী এনে ওদের বিয়ে করিয়ে দেয়। সত্যি মামা মামি, তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে পাগলি মেয়ে, বলে কি? তুই তো আমাদেরই মেয়ে। তাছাড়া আকাশকে আমরা নিজেদের ছেলের মতো দেখি, সেজন্য আমি তোদের বিয়েটা দিয়েছি। তোরা এখানে 15 দিন থেকে তারপর গ্রামে ফিরে যাস। কিন্তু বাবা জানতে পারলে তো? আমরা তোমাদের একদিন আগে যাব, যেন তোমাদের সাহায্য করতে পারি। ঠিক আছে। এরপর ওনারা বাকি সব কাহিনী ওদের বলতে থাকে। সবটা শুনে ওরা খুব খুশি হয়। 15 দিন পরে, মামা মামি তোমরা তাহলে যাও বাড়িতে, আমি আকাশকে নিয়ে কালকে আসব। তাহলে সাবধানে আসিস। তবে একটা কথা, আমরা যে তোদের সাহায্য করেছি তা যেন ইরা তোমার পরিবারে কেউ জানতে না পারে। চিন্তা করবেন না মামা, কেউ কোনো কিছু জানবে না। আপনারা তাহলে এবার বের হতে পারেন। নীলাশা ওর বাবা মা নিয়ে বেরিয়ে পড়ে। ওনারা যাওয়ার 1 দিন পরে আকাশ আর ইরা রওনা দেয় গ্রামের দিকে। ওরা গ্রামে আসার পরে ইরার বাবার কাছে খবরটা চলে আসে। উনি তো খবরটা পেয়ে, আবির, ঈশান, কোথায় তোরা? কি হয়েছে আব্বু, এভাবে চিৎকার করছে কেন? ইরার ওই ছেলে গ্রামে ঢুকেছে, তোরা দুজনে যা আর ওদের ধরে এখানে নিয়ে আয়। বাবা তুমি একদম টেনশন নিও না, আমি এখনই যাচ্ছি, ওদের নিয়ে আসছি। এই বলে আবির আর ঈশান ওরা দুজনেই বেরিয়ে পড়ে। আকাশ ইরাকে নিয়ে ওদের ঘরে আসে। তবে ওরা দুজনেই অনেক ভয় আছে, কেননা বলা তো যায় না কখন কি হয়ে যায়। কিছুক্ষণ পরে আবির আর ঈশান চলে আসে ওখানে। ওদের দেখে ইরা আর আকাশ তো দুজনেই ভয়ে আছে। এ কি ভাইয়া, তোমরা এখানে? তুই কি ভেবেছিস তুই পালিয়ে এখানে চলে আসবি আর আমরা জানতেও পারবো না? তা কি করে হয়? প্লিজ ভাইয়া,
আমাদের কোনো ক্ষতি করো না। তোকে আমরা এত ভালো ভালো ছেলে দেখালাম, আর শেষে কিনা তুই একটা ছেলের সাথে পালিয়ে গেলি। বংশের মান সম্মান তো সব ডুবিয়ে দিলি। আপনারা যদি আমাদের ভালোবাসা মেনে না নেন তাহলে তো আমাদের কোনো কিছু করার থাকবে না। ওই তুই চুপ কর, বেশি কথা বললে তোকে আমি এখানেই মেরে ফেলবো। প্লিজ ভাইয়া, ওকে মেরো না। ওকে মারলে আমি যে বিধবা হয়ে যাব। ভাইয়া, ওদের আব্বুর কাছে নিয়ে যাই, উনি যা করার করবে ওদের সাথে। ঠিক আছে, চল তাহলে। এই বলে ওরা দুই ভাই মিলে আকাশ আর ইরাকে নিয়ে বের হয়। ওদের দুজনে নিয়ে ইরার বাবার সামনে এনে দাঁড় করায়। আকাশকে দেখে ইরার বাবা তো রেগে ফেটে যায়, সেজন্য কয়েকটা থাপ্পড়ও দেয়। এতেও আকাশ কিছু বলেনি, কেননা এটা স্বাভাবিক। ওনার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়াতে ওনার কিছু রাগ আর খারাপ তো লাগবেই। কিছুটা সময় চুপ থাকার পরে, ওর থেকে আমাকে আলাদা করো না আব্বু, আমি যে ওকে ভালোবাসি। তোর জন্য আমার মান সম্মান যে সব ডুবে গেল, তার কি হবে? বাবা, একটা কাজ করি, এই ছেলেকে মেরে ইরাকে আমরা আবার বিয়ে দিয়ে দিব। না ভাইয়া, ওরকমটা বলো না। অন্যদিকে নীলাশা আর ওর বাবা মা মিলে ইরার বাবাকে অনেক বোঝাতে থাকে। 1 ঘন্টার পর ইরার বাবা রাজি হয়। ঠিক আছে, তবে একটা কথা, এই বাড়িতে ইরা কখনো আসতে পারবে না। তোমার যখন এইটাই ইচ্ছে তাহলে তাই হবে। আকাশ, চলো এখান থেকে। কিন্তু তোমার বাবা মাকে ছাড়া কি থাকতে পারবে? তোমার ভালোবাসা পেলে আমি ঠিকই থাকতে পারবো। ঠিক আছে চলো, আঙ্কেল দোয়া করবেন আমাদের জন্য। ইরাকে নিয়ে বেরিয়ে আসে। এদিকে আবির আর ঈশান তো খুশি হয়, কেননা ইরাকে যখন এই বাড়িতে আর ঢুকতে দেবে না তখন সম্পত্তির ভাগ তো দেবে না। ওরা এটাই ভেবে নিয়েছে। রাতের বেলায় ইরা আর আকাশ শুয়ে পড়ে। অন্যদিকে, আচ্ছা ঈশান, বাবা তো ইরাকে আর এই বাসায় ঢুকতে দিবে না, কিন্তু এতে তোর এত খুশি হওয়ার কারণ কি? আরে ইরাকে এই বাড়িতে ঢুকতে দিবে না, তার মানে ওকে সম্পত্তি দিবে না। সে অনুযায়ী আমরা দুই ভাই মিলে সব সম্পত্তি পাবো। তোর মাথায় এত বুদ্ধি হলো কি করে? সব বুদ্ধি সবসময় কাজে লাগাতে হয়। এভাবে 1 মাস যাওয়ার পরে ইরার বাবার মনে একটু দয়া হয়, সেজন্য উনি আবির আর ঈশানের সাথে কথা বলে। তখন বাকিরাও ছিল, সেজন্য সবাই নিজেদের মতামত জানাতে থাকে। সবার মতামত জানার পরে, কিন্তু আব্বু, ইরাকে সম্পত্তি দেওয়ার কি দরকার? ও তো আমারই মেয়ে, ওর দিকে তো আমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে আব্বু, তুমি যা ভালো মনে করো তাই করো। ইরার বাবা নিজেদের কথা বলে চলে যায়। তখন ইরার দুই ভাই মিলে অনেক রকম ফন্দি করতে থাকে। তাহলে ইরা আর আকাশের সংসার আমাদের ভেঙে দিতে হবে। কিন্তু সেটা করব কি করে? ইরার চোখে আকাশকে খারাপ বানাতে হবে। কিন্তু কিভাবে? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে ভাইয়া। ঈশানের সাথে কথা বলে কিছু একটা ঠিক করে। ততক্ষণে আমরা ইরা আর আকাশের ব্যাপারে দেখে আসি। কয়েকদিন ধরে ইরা লক্ষ্য করছে আকাশ কেমন যেন বদলে গেছে, আগের মতো নেই। সেজন্য, কিছু কি হয়েছে তোমার? ইদানিং দোকানের অবস্থা অনেক খারাপ যাচ্ছে, এরকম হলে তো সংসার চালাতে কষ্ট হয়ে যাবে। সেটা আমি জানি, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমার নাম্বারে অনেক মেয়ে কল দিয়ে তোমার খোঁজ খবর জিজ্ঞাসা করে। ব্যাপারটা কি বলো তো? আমার নাম্বারে মেয়ের কল? সেটা আমি তোমার কাছে জানতে চেয়েছি। আমি তো জানি না। ঠিক আছে, যাও দোকানে। আকাশ আসে দোকানে। এদিকে আবির আর ঈশানের প্ল্যান ভালোই কাজ করতে থাকে। মোটামুটি 2 মাসে ইরা আর আকাশের মাঝে অনেক ঝগড়া হতে থাকে। আকাশ তো সবটা নীলাশাকে জানায়। সবটা শোনার পরে নীলাশা ইরাকে বোঝাতে থাকে সবটা, কিন্তু তাও ইরা কোনো কিছু বুঝতে চায় না। এভাবে একদিন রাতের বেলায় ইরা লক্ষ্য করে আকাশের রুম থেকে একটা মেয়ে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এই মেয়েটাকে? যাই তো ওর পিছনে পিছনে দেখি মেয়েটাকে। এরপর মেয়েটার পেছনে পেছনে আসতে থাকে। কয়েক মিনিট দেখার পরে ইরার বুঝতে বাকি রইল না যে এটা ওরই বান্ধবী ববি। ও তো ববি, কিন্তু এত রাতে ববি কেন আকাশের বাসায় এলো? যাই তো একবার ববিকে জিজ্ঞাসা করি। সেজন্য ববি ঘরে আসে। এসে দেখে ববি বসে আছে। ইরাকে দেখে একটু অবাক হয়। ইরা, তুই এখানে কেন? তার আগে এটা বল, তুই আমার ঘরে কেন আসলি? তাও আমি যখন ছিলাম না তখনই তোকে আসতে হলো? কথাটা বললি তুই বিশ্বাস করবি তো? আগে বল। ভাইয়া আমাকে বলেছে আমি যেন ওনার সাথেই সব কয়টা রাত সময় কাটাই। যদি আমি এমনটা করি উনি আমাকে অনেক টাকা দেবে, সাথে তোকে ছেড়ে দিবে না।
আমাকে কেন ছেড়ে দিবে? আসলে ভাইয়া অনেক মেয়ে আসক্ত হয়ে গেছে। উনি প্রতি মাসে অনেকগুলো মেয়ের সাথে ডেট করে। তুই বললে কি আমি বিশ্বাস করে নিব? তাহলে তুই কালকে একবার ভাইয়ার দোকানে এসে দেখে যাস। উনি প্রায় সময় মেয়ে নিয়ে পিছনের দিকেই থাকে। কথাগুলো শুনে ইরার মনে তো অনেক ঘৃণার জন্ম নেয়। রাতে ইরা বাসায় ফিরে দেখে আকাশ ঘুমাচ্ছে, সেজন্য তেমন কিছুই আর বলেনি। পরের দিন ইরা সত্যি সত্যি দোকানে এসে দেখে দোকানের ভেতরে একটা মেয়ে ছিল। আসলে ইরা ছদ্মবেশে এসেছে বলে আকাশ চিনতে পারেনি। সবটা দেখে ইরা চলে আসে। ইরা যাওয়ার পরে মেয়েটা বের হয়ে আসে। এখন এই সবের কাহিনী তৈরি করেছে আবির আর ঈশান। ওরা দুজনেই এই সবটা কাহিনী সাজাতে থাকে, কেননা ওরা ববিকে জোর করে এই কাজটা করার জন্য বাধ্য করে। সাথে এই মেয়েটাকে টাকা দিয়ে আকাশের দোকানের ভেতরে ঢোকায়, তাও কিছু ছলনার আশ্রয় নিয়ে। কিন্তু এই সব কিছু আকাশ নিজেও জানে না। এইদিকে ইরা আকাশকে বলেছিল ওর জন্য শাড়ি আনতে, কিন্তু দুদিন পরে আকাশ ইরার জন্য শাড়ি আনতে পারেনি। সেজন্য দিনের বেলায় ওদের মধ্যে ঝগড়া হয়, আর এই ঝগড়া আপনারা প্রথম পর্বের মধ্যেই শুনেছেন। সেজন্য ওদের ঝগড়ার পরে কি হয়েছে তার আপনারা এরপর জানতে পারবেন। তাহলে চলুন বর্তমানে ফিরে আসি। বর্তমানে আকাশ হসপিটালে আছে আর ইরা ওর বাবার বাড়িতে চলে এসেছে। ওখানে ইরাকে দেখে ওর ভাইদের প্ল্যান সাকসেস হয়, সেজন্য ওর কাছে আসে। এ কি বোন, তুই কাঁদছিস কেন? চুপ করে আছিস কেন? ইরা তো কেঁদেই চলেছে। কাঁদতে কাঁদতে ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, আমরা তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই কোনো কথাই তো আমাদের শুনলি না। আমি যে বড্ড ভুল করে ফেলেছি ভাইয়া। কেঁদে তো আর এখন কোনো লাভ হবে না। একটা কাজ কর, তুই আকাশকে ডিভোর্স দিয়ে আমার শালাকে তুই বিয়ে কর। তোর শালাকে কেন? আমার শালা কি দোষ করলো? তোর শালা তো এমনিতে পড়াশোনা করেনি, তার উপর দেখতেও কালো। সেজন্য আমার শালা পড়াশোনা জানে, দেখতেও ভালো। ভাইয়া, আমার ভাইকে এইভাবে অপমান করাটা কি ঠিক হচ্ছে? আরে আমি তো শুধু সত্যি কথাটাই বলেছি। তাছাড়া তোমার ভাইয়ের সম্পর্কে তুমি ভালো জানো। এখন ইরা, তুই ভেবে দেখ তুই কাকে বিয়ে করবি। আমাকে তোমরা কিছুদিন সময় দাও। এখন দেখলি তো আমাদের কথা না শুনে ওই ছেলেকে বিয়ে করার কি ফল হলো। তুমি আমার মেয়েটাকে এভাবে বকো না তো। এমনিতেই ওর মনের অবস্থা ভালো না, তার উপর তোমরা ওর সাথে আরো বেশি ঝামেলা শুরু করে দিচ্ছ। আম্মু, এখানে ঝামেলার কিছু নেই। আমি আকাশকে ডিভোর্স দেব। তোমরা ডিভোর্স পেপারের ব্যবস্থা করো। আচ্ছা, তোদের বিয়েতে কত টাকা কাবিন হয়েছে সেসব তো কিছুই বললি না আমাদের। আমাদের বিয়েতে মাত্র 1 লক্ষ টাকা কাবিন হয়েছে। কি, এত কম টাকায় কেন কাবিন করতে গেলি? আমি কি জানতাম নাকি ও যে আমার সাথে এরকমটা করবে? তুই কোনো চিন্তা করিস না, আমি সবটা দেখে নিব। কাল উকিলের সাথে কথা বলে নিব। এইদিকে দুদিন পরে আকাশ কোনো মতে সুস্থ হয়ে ইরাকে নেওয়ার জন্য ওর বাড়িতে আসে। কিন্তু বাড়ির কেউ আকাশের সাথে ভালো ব্যবহার করেনি। তাছাড়া করবে কিভাবে? ওরা তো চায় আকাশ ইরার জীবনে না আসে। অনেক অপমান করে ইরা আকাশকে ওই বাসা থেকে বের করে দেয়। আকাশ বাসায় এসে নীলাশাকে কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শুনে, তুই কোনো চিন্তা করিস না, আমি আজকেই রওনা দেব। একটু তাড়াতাড়ি আসিস, ইরা হয়তো কালই আমাকে ডিভোর্স পেপার বাড়িয়ে দেবে। তুই চিন্তা করিস না, আমি সবটা দেখে নিব। নীলাশার সাথে কথা শেষ করে। সকালে ইরার হাতে ওই ভাই ডিভোর্স পেপারটা দেয়। এই নে, এখানে সাইন করে দে। এরপর আকাশের থেকে কীভাবে সাইন নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। ঠিক আছে ভাইয়া। পেপারটা হাতে নিয়ে সাইন করে দেয়। তারপর কাগজটা আবিরের হাতে দিলে আবির কাগজটা নিয়ে চলে যায়। ওই দিন নীলাশা বিকেলের দিকে গ্রামে এসে ইরাকে বোঝাতে থাকে, দেখ, তুই যাই আমাকে বলিস না কেন, আমি কিন্তু কোনোভাবেই আকাশের সাথে সংসার আর করব না। তোর কি মনে হয় আকাশকে ছেড়ে তুই ভালো থাকতে পারবি? আকাশের পরিবারে এত অভাব থাকার পরও আমি ওর সাথে সংসার করেছি, কিন্তু কি পেলাম আমি? ধোকা ছাড়া কিচ্ছুই দিল না। আকাশ আমাকে কিন্তু সবটা বলেছে। আমার মনে হয় এখানে তোর চোখের দেখার মধ্যেও ভুল থাকতে পারে। কোনো ভুল নেই, আমি যা দেখেছি সবটা নিজের চোখে দেখেছি। আচ্ছা, তোর কথা মতো তুই ববিকে আকাশের ঘর থেকে বের হতে দেখেছিস, তাই তো? দেখেছি। পরে আমি ববির ঘরে এসে ওকে জিজ্ঞাসা করাতে ও আমাকে সবটা বলে। আচ্ছা, আকাশ যদি ববির সাথে এরকমটা করে থাকে, ববি তোকে এতদিন কেন বলেনি কথাগুলো?
সেসব তো আমি জানি না। আচ্ছা, আকাশের দোকানে যে মীরা ভেতরে এসে বসে এই কথাটা তোকে ববি বলেছে, কিন্তু ববি কি করে জানি সবটা? এত কিছু কি ভাবার সময় আছে আমার? এরা তুই এখনো বুঝতে পারলি না? তোকে সবাই ফাঁসানোর জন্য এমন করছে। আমাকে ফাঁসিয়ে কার কি লাভ হবে শুনি? আচ্ছা, তুই কি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিস? হ্যাঁ, ওই কাগজটা নিয়ে ভাইয়া আকাশের বাড়িতে গেছে ওর সাইন নেওয়ার জন্য। তুই সত্যি মিথ্যে যাচাই না করে কাজটা কিন্তু ঠিক করলি না। আচ্ছা যাই হোক, আমি আকাশের বাড়িতেই যাচ্ছি, ওর সাথে কথা বলি দেখি। আমি চাই না কিছু ভুল বোঝাবুঝির জন্য তোদের দুজনের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। ইরা রুমে বসে কান্না করতে থাকে। অন্যদিকে নীলাশা আকাশের বাড়িতে আসে। তখন দেখে ওখানে আবির আর ঈশান বসে আছে আকাশের পাশেই। সেজন্য নীলাশা বাহিরে দাঁড়িয়ে ওদের কথা শুনতে থাকে। দেখ, আমার বোন তোর সাথে সংসার করতে চায় না, সেজন্য ভালোই ভালোই বলছি এখানে সাইন করে দে। আমার জীবন থাকতেও আমি সাইন করব না। তাহলে তো তোকে মেরে ফেলতে হবে। এমনটা করা যাবে না। কেন ভাইয়া? ওকে মারলে তো এরা বিধবা হয়ে যাবে। তখন তো আমাদের 2 মাসের মতো অপেক্ষা করতে হবে ওকে নতুন করে বিয়ে দেওয়ার জন্য। যদি ওর সাইন নিতে পারি তাহলে 4-5 দিনের মধ্যে আমার শালার সাথে ইরার বিয়ে দিয়ে দিব। ইরার নামে যত সম্পত্তি হবে সব আমরা 2 ভাই ভাগ করে নেব। আপনারা মানুষ নাকি জানোয়ার? আমরা সম্পত্তির জন্য যদি নিজের বোনের সংসার ভাঙতে পারি তাহলে ভেবে দেখ সেখানে তোর অবস্থা কি করতে পারি। প্লিজ আমার আর এর সুখের সংসারটা এভাবে ভাঙবেন না। তোকে এই কাগজে এখন সাইন করতে হবে, নয়তো আমি তোকে এখানেই মেরে হসপিটালে আবার পাঠিয়ে দিব। বললাম তো আমি সাইন করব না। আকাশ তো সাইন করতে চায় না, সেজন্য আবির আর ঈশান মিলে আকাশকে মারতে থাকে। কিছুক্ষণ মেরে কিছু লোক দিয়ে আকাশকে হসপিটালে পাঠিয়ে দেয়। তখন বুদ্ধি করে অন্য একটা লোককে দিয়ে ডিভোর্স পেপারটা সাইন করিয়ে নেয়। এতক্ষণ এখানে যা যা হচ্ছিল নীলাশা সবটা ওর মোবাইলে রেকর্ড করে নেয়। একটু পরে ইরার ভাইয়েরা যাওয়ার পরেই নীলাশাও চলে আসে হসপিটালে আকাশকে দেখার জন্য। অন্যদিকে আবির ইরার হাতে ডিভোর্স পেপারটা দেয়। দেখ বোন, কাজ হয়ে গেছে, তুই কোনো চিন্তা করিস না। 2 দিনের মধ্যে তোর বিয়ে দিয়ে দিব, তুই আরামেই থাকবি। কিন্তু এত তাড়াতাড়ি করার কি আছে? যদি লেট করি তখন আবার সমস্যা হয়ে যাবে। তাছাড়া এরা একা একা এখন সময় কাটাবে কি করে? সেজন্য ওকে বিয়ে দিয়ে দিলে সুখে শান্তিতে সংসার তো করতে পারবে। ইরা, তুই কি বলিস? আপু, তোমরা যা ভালো মনে করো, আমি এই নিয়ে কথা বলতে চাই না। আবির, ঈশান, তোরা যা ভালো বুঝিস তাই কর। আচ্ছা আপু, সাথীর ভাইয়ের সাথে ইরার বিয়ে দিলে কেমন হবে? তাহলে ইরা আমাদের কাছাকাছি থাকতে পারবে। তাছাড়া সাথীর ভাই তো ঘরেরই ছেলে। সেজন্য তো বলেছি যা ভালো বুঝিস তোরা করে নে। তাহলে কালকে ওদের বিয়ের ব্যবস্থা করি। এদিকে ইরা তো কোনো কিছুই বলছে না, শুধু নীরবে চোখের পানি ফেলতে থাকে। অন্যদিকে নীলাশা আকাশের সাথে হসপিটালে আছে। এদিকে ইরার বিয়ে নিয়ে মোটামুটি সবটা প্রস্তুত করতে থাকে। মোটামুটি পারিবারিকভাবে ওদের খাওয়ার আয়োজন করতে থাকে। পরের দিন আকাশের জ্ঞান ফিরে নীলাশাকে দেখতে পায়। নীলাশা, তুই এখানে? আমি তোর জন্য থেকে গেলাম, এখন চল আমার সাথে। কোথায় যাব? আমার সাথে আয়, তাহলেই বুঝতে পারবি। নীলাশার সাথে আকাশ ইরাদের বাড়িতে আসে, কিন্তু বাড়িতে লোক ছিল কম। কারণটা তো আপনাদের আগেই বলেছি আমি। ওরা ভেতরে এসে দেখে ইরা বউ সেজে বসে আছে, পাশেই আছে আবিরের শালা। এমন দৃশ্য আকাশ যে দেখবে তা তো ভাবতেও পারেনি। সেজন্য ফুপা বন্ধ করেন এই বিয়ে। নীলাশা, তুই এখানে? সাথে ওকে কোথায় পেলি তুই? ওকে আমি নিয়ে এসেছি, তাছাড়া তোমরা যা চাচ্ছ তা আমি কখনো হতে দেব না। নীলাশা, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফুপা আগে এই বিয়ে বন্ধ করেন, আমি আপনাকে সবটা বলছি। নীলাশা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। নীলাশা কোনো বাড়াবাড়ি করছে না। আমার বউকে আমি নিতে এসেছি, এখানে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। ওই দিন মার খেয়েও তোর শিক্ষা হয়নি, সেজন্য আবার আজকে চলে এসেছিস তুই। আমি বেঁচে থাকতে আমার বউকে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারেন না। তোমার সাথে আমার ডিভোর্স হয়েছে, সেজন্য আমাকে স্ত্রী বলার কোনো অধিকার তোমার নেই। এরা আকাশ তোকে ডিভোর্স দেয়নি। যদি ডিভোর্স না দিয়ে থাকে তাহলে ডিভোর্স পেপারে এটা কার সাইন ছিল? তাছাড়া যা খুশি হোক, ওর মতো ছেলের সাথে তো আমি সংসার করব না। ফুপা আর এরা, তোমাদের দুজনকে আমি কিছু দেখাবো, যা দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। তুমি আবার কি দেখাবে? আপু, আগে বিয়েটা তো হয়ে যাক, তারপর না হয়।
এরা যেখানে ডিভোর্স হয়নি সেখানে ওকে বিয়ে দেবেন কি করে? আচ্ছা সেই বিষয়ে পরে বলতেছি, আগে আপনারা দুজন এই ভিডিও দেখতে থাকুন। 10 মিনিটের ভিডিও দেখে ইরার বাবা আর ইরা তো বিশ্বাস করতে পারছে না আবির আর ঈশান এরকম কোনো কাজ করে বসবে। এরা তো ভিডিও দেখে চোখের পানি ফেলতে থাকে। ইরার বাবা তো এখনও শকড হয়ে আছে, কি বলবে তাই ভাবছে। আমি ভাবতেও পারিনি তোরা আমারই সন্তান হয়ে নিজের আপন বোনের সাথে এরকম একটা কাজ করবি। কিসের ভিডিও ছিল ওটা? তোমরা দুজন আকাশের বাড়িতে এসে যা যা করেছো বলেছো সবকিছু রেকর্ড করা ছিল এখানে। এরা বিশ্বাস কর, এইসব মিথ্যে ছিল। ভাইয়া, তোমাদের আমি এত ভালোবেসেছি আর তোমরা এর প্রতিদান দিলে আমাকে। তোরা ইরার সাথে যা করেছিস এর জন্য আমি তোদের কখনো ক্ষমা করব না। আকাশ, তুমি আসো আমার কাছে, আমি আজকে নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর ইরার বিয়ে দেব। আমাদের তো বিয়ে হয়েছে, তাহলে নতুন করে আবার কেন? আমি তো তোমাদের বিয়েটা আর দেখতে পারিনি, সেজন্য নিজের চোখে তো দেখতে চাই। আমাকে বিয়ে করতে ইরার কোনো আপত্তি নেই তো? আমাকে এইসব বলে আর লজ্জা দিও না, আমি যে অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও আকাশ। তাহলে দেখলে তো, সম্পত্তি আর টাকার লোভে নিজের আপন ভাইয়েরাও বোনের ক্ষতি করতে একবারও চিন্তা করে না। কাজী সাহেব, ওদের দুজনেরই আবার বিয়ে পড়ান। কাজী ওদের বিয়ে পড়িয়ে চলে যায়। কাজী চলে যাওয়ার পরে আকাশ, তুমি আমার মেয়েকে মাফ করে দিও, ও একটু বেশি জেদি, সেজন্য জেদের বসে অনেক ডিসিশন নিয়ে বসে। জেদি তো হবেই, চেয়ারম্যানের মেয়ে বলে কথা। কথাটা শুনে ইরা আর ওর বাবা হেসে ওঠে। আর এখানেই শেষ হয় গল্পের সমাপ্তি। তবে একটা কথা, কেউ এই গল্পের মতো নিজের বোনের সাথে এরকমটা করতে যাবেন না। ধন্যবাদ সবাইকে।